চলো আজকে আমরা পড়বো কি স্টাডি অফ দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল, দ্যাট ইজ হাইড্রোজেন। হাইড্রোজেন একটা অদ্ভুত ধরনের এলিমেন্ট যে মেটালের মতো বিহেভিয়ার শো করে, ঠিক আছে, আবার নিজে একটা গ্যাস, মানে এইরকম বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে বোঝা আছে, ঠিক আছে। তো সেই কারণে এই চ্যাপ্টারটা নিয়ে ক্লাস এইটেও, মানে এই এলিমেন্টটা নিয়ে ক্লাস এইটেও একটা সেপারেট চ্যাপ্টার দিয়ে দিয়েছিল, ক্লাস নাইনেও আছে, ঠিক আছে। চল আমরা আস্তে আস্তে পড়ব। আগেকার দিনে, মানে আগেকার যে পিরিয়ডিক টেবিলগুলো থাকতো তাতে হাইড্রোজেনটা এখানে লেখা না, কিন্তু এখনকার মডার্ন যেটা আরো মডার্ন, ফার্দার মডার্ন, হাইড্রোজেনটাকে এরা মাঝখানে লিখে, ঠিক আছে। কেন? সে অড টাইপ অফ বিহেভিয়ার শো করে, না মেটাল, না নন মেটাল, না গ্যাস, কি মাল্টিপল কাইন্ড অফ বিহেভিয়ার ও শো করে, ঠিক আছে। ভেরি গুড, চলো তাই জন্য আমরা এই জিনিসটাকে নিয়ে পড়বো। প্রথমেই আমরা দেখে নেবো কি কিছু সিনপসিস, দ্যাট ইজ সিম্বল অফ দ্য হাইড্রোজেন কি এইচ। হাইড্রোজেন একা থাকতে পারে না, একা কি ও আনস্টেবল। এই দুনিয়াতে সবাই কি হতে চাইছে? স্টেবল। তাই জন্য দুটো অ্যাটম অফ হাইড্রোজেন কাম ক্লোজার অ্যান্ড মেক ওয়ান মলিকিউল অফ হাইড্রোজেন। একটা মলিকিউল অফ হাইড্রোজেন, তার মানে H2, এই নিচের দুইটা কি? অ্যাটমিসিটি। মানে এইটা কি বোঝাচ্ছে? এই নিচের দুইটা কি বোঝাচ্ছে? টু atoms of কি hydrogen came together and they merged and became one molecule of hydrogen, and this is stable. ভ্যালেন্সি কত? এক। কারণ আমরা কি জানি? অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার ইকুয়ালস টু ইলেকট্রন নাম্বার ইকুয়ালস টু নিউট্রন নাম্বার, যদিও নিউট্রন নাম্বার মে চেঞ্জ। তো এফ আমরা বলবো এখন থেকে, ঠিক আছে। এফ অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার ইকুয়ালস টু ইলেকট্রন নাম্বার। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, প্রোটন নাম্বার 1, ইলেকট্রন নাম্বার 1, ঠিক আছে। তো লাস্ট সেলে হাইড্রোজেনের কত? একটা ইলেকট্রন, তাই ভ্যালেন্সি কত? এক। আমরা জানি যে লাস্ট সেলে দুটো বা আটটা ইলেকট্রন থাকে, তারা কি হয়? স্টেবল। তো হাইড্রোজেন স্টেবল নয়। ইলেকট্রনিক কনফিগারেশন, ফার্স্ট সেলের নাম কি? কে। অ্যান্ড ফার্স্ট সেলে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, গল্প শেষ। পজিশন, কোন পজিশন? গ্রুপ নাম্বার 1, পিরিয়ড নাম্বার 1, হাইড্রোজেন ইজ প্রেজেন্ট ওভার হিয়ার। কারেক্ট অর নট? বুঝা গেছে? ভেরি গুড। রিলেটিভ অ্যাটমিক মাস, কারোর সাথে তুলনা যদি করি, রিলেটিভ কার সাথে করি? হাইড্রোজেনের একটা অ্যাটমের সাথেই আমরা তুলনা করি, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন তো একই হবে। রেডি, মলিকিউলার মাস 2, কারণ প্রোটন আছে, ওকে। অ্যাটমিক নাম্বার কত? 1। তাহলে হাইড্রোজেনের ব্যাপারে জানা হয়ে গেছে, হাইড্রোজেন কিরকম কি কি ব্যাপার। এবার আমরা হাইড্রোজেনকে নিয়ে ডিটেলে পড়বো, ওকে। পজিশন অফ হাইড্রোজেন ইন পিরিয়ডিক টেবিল আমরা অলরেডি জানি। Hydrogen is the first element in the periodic table. ওটা দিয়ে শুরু করি। Its atomic number is 1. It has only one electron in its valence shell. Valence shell কাকে বলি? লাস্ট সেলটাকে ভ্যালেন্স সেল বলি, তাই তো? যার লাস্ট সেল, যেটা লাস্ট সেল, ইট মে বি কে, যদি লাস্ট সেল কে হয়, ইট মে বি এল, ইট মে বি এম, লাস্ট সেল যেটাই হবে সেটাই তার ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেলে যে ইলেকট্রন গুলো থাকে তাদেরকে কি বলি? ভ্যালেন্স ইলেকট্রনস। How many electron hydrogen have in the valence electron as a valence electron? One. Valence cell 1 মানে K cell. Therefore, it belongs to the first group and the first period of the periodic table. ঠিক আছে? Group number 1, period number 1, হাইড্রোজেনকে দেখা যাচ্ছে। It is expected that the properties of the hydrogen would be similar to those of the other members of the first group, but it is not the case. ঠিক আছে? Group number 1 বা left side of the periodic table কে আমরা কারা রাখি? মেটালস। রাইট সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিলে কারা রাখি? নন মেটাল। হাইড্রোজেন যদিও ওইখানে রাখা আছে, কিন্তু হাইড্রোজেন বিহেভস অ্যাজ আ গ্যাস, তাহলে কেন রাখলাম? ঠিক আছে, এটা প্রশ্ন। চলো, ever since Mendeleev presented his periodic table, the position of hydrogen in the table has been matter of controversy and debate. হাইড্রোজেনকে কোথায় রাখবো? তুই বলবি যে হাইড্রোজেন গ্যাস, তুমি গ্যাসের দিকে রাখো। আমি বলবো হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করে দেয়, তাহলে মেটালের মতো বিহেভিয়ার করে, বাঁদিকে রাখো, ঠিক আছে। হাইড্রোজেন পজিটিভ আয়ন তৈরি করে, একটা ইলেকট্রন যদি দিয়ে দেয়, একটা ইলেকট্রন দিয়ে দিল মানে কি? নেগেটিভ জিনিস দিয়ে দিল। ইলেকট্রন যদি দিয়ে দেয়, ও কি হয়ে যাবে? ওয়ান স্টেপ টুয়ার্ডস পজিটিভিটি। তাহলে এই মানে মেটালটা এই বিহেভিয়ার শো করে, তাহলে মেটালটা যখন এই বিহেভিয়ার শো করে, তোমরা ওকে মেটালের দিকে রাখো, ঠিক আছে। কিন্তু আমি বলবো না, ওকে তো গ্যাস ফরম্যাটে পাই, তাহলে গ্যাসের দিকে রাখো। সো মাল্টিপল কন্ট্রোভার্সিস আর গোয়িং অন। This is mainly because of the properties of hydrogen resembling the property of group 1, that is alkali metal. ঠিক কিনা? গ্রুপ 2 তে কারা থাকে? অ্যালকালি আর্থ মেটাল element, alkali metal, while others are similar to that of the group 70, that is halogen element. Thomson suggested a separate position for hydrogen. ঠিক আছে, থমসন বলেছিল, যে থমসন, ঠিক আছে, বলেছিল যে তুমি অন্য জায়গায় হাইড্রোজেনকে রাখো,
He put it at the top of the periodic table that does not disturb the symmetry of the periodic table. বুঝতে পেরেছো? সিমেট্রিটা ভালো করে দেখানোর জন্য ওখানে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো। Hydrogen shows a dual nature since it resembles alkali, since it resembles কি the alkali metal of group 1A and halogen of 7A বা 17। গ্রুপ 1 আর গ্রুপ 17 এর সাথে সিমিলারিটি। মেটাল নন মেটাল, মেটাল আর নন মেটাল দুটোর মধ্যে ক্যারেক্টার শো করে। ঠিক আছে, নোবেল গ্যাস তো নয় অবভিয়াসলি, নোবেল গ্যাসের লাস্টে কত থাকতে হবে 8, তো এর তো নেই। ঠিক আছে, এক্সেপ্ট হিলিয়াম। ঠিক আছে, সিমিলারিটিস বিটুইন হাইড্রোজেন আর অ্যালকালি মেটাল। কেন আমরা বলছি হাইড্রোজেন অ্যালকালি মেটালের সাথে থাকতে পারে? কেন? অ্যালকালি মেটাল গুলোকে আমরা পড়ি। ঠিক আছে, হালি না কা রিপ কিসনে ফারা, ঠিক কিনা? এগুলো সব কোন গ্রুপে পড়ছে? গ্রুপ নাম্বার 1। হাইড্রোজেনকে এখন বাদ রেখে দে। ঠিক আছে, তার মানে লি না কা রিপ কিসনে ফারা, কারেক্ট অর নট? সবাই গ্রুপ কোন গ্রুপে পড়ছে? গ্রুপ 1। প্রত্যেকজন মেটাল ইয়েস অর নো? গ্রুপ 1 এ মানে সবার লাস্ট সেলে কতগুলো ইলেকট্রন আছে? একটা করে। সবার লাস্ট সেলে একটা করে ইলেকট্রন আছে, কারেক্ট অর নট? ইয়েস অর নো? ঠিক। প্রত্যেকজন মেটাল ইয়েস অর নো? ঠিক। প্রত্যেকজন সবার লাস্ট সেল থেকে একটা করে ইলেকট্রন বার করে দিলেই তারা স্টেবল হয়ে যাবে, কারেক্ট অর নট? ঠিক আছে, সবাই যখন একটা করে ইলেকট্রন বার করে দেবে, দে অল উইল বিকাম Li প্লাস, Na প্লাস, Ka প্লাস, Rb প্লাস, Cs প্লাস, ফ্রান্সিয়াম প্লাস, কারেক্ট অর নট? সবাই একটা করে ইলেকট্রন বার করলে নেগেটিভ জিনিসটাকে বার করে দেবে and they will become positive, they will become stable, কারেক্ট অর নট? বুঝতে পারলি কি বললাম? ঠিক কিনা? এই সেম ক্যারেক্টার গুলোই কে শো করছে এবার হাইড্রোজেনটায়? কে শো করছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের লাস্ট সেলে কটা ইলেকট্রন? একটা। সবার মিলে গেছে, ঠিক কিনা? নেক্সট, নেক্সট কি আছে? হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় পজিটিভ আয়ন শুরু করবে, ঠিক কিনা? হাইড্রোজেন কোন গ্রুপে আছে? গ্রুপ নাম্বার 1 এ রেখে দিয়েছি কারণ এটা এর মতো ক্যারেক্টার শো করছে। তো এইগুলোই হচ্ছে সিমিলারিটি ইলেকট্রনিক কনফিগারেশন আছে। both hydrogen and alkali metal have only one electron in their outermost orbit or in the valence, as a valence electron. বুঝতে পারলি কি বললাম? valence electron, all elements have one electron in the outermost orbit, that is the valence shell, and so all of them have the valence electron, ঠিক কিনা? দেখ সবার লাস্টে তাই জন্য হাইড্রোজেনের সাথে সিমিলারিটি আছে। নেক্সট, ভ্যালেন্সি সবার এক, হাইড্রোজেনও এক। আয়ন ফর্মেশন, সবাই কি আয়ন ফর্মেশন করে? ক্যাটায়ন ফর্মেশন করে, পজিটিভ তৈরি করে। আর মেটালসরা কি আয়ন তৈরি করে? একটা করে ইলেকট্রন ছুঁড়ে ফেলে দেয়, তাই জন্য সবাই হাইড্রোজেনও পজিটিভ, লিথিয়ামও পজিটিভ, সোডিয়ামও পজিটিভ, ঠিক কিনা? এই প্লাস ই মানে কি? একটা ইলেকট্রন ছেড়েছে, যেটা ছেড়েছে সেটাই প্লাস ই প্রোডাক্ট হিসাবে রেখেছে, ঠিক আছে? চলো, অল সাচ দিস এলিমেন্টস হ্যাভ ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার হয়ে গেল। রিডিউসিং পাওয়ার আমরা কি জানি? রিডিউসিং পাওয়ার আছে, আমরা কি জানি? চল, ও আই এল ই, অয়েল, আর আর আই জি ই, এই তো ক্যারেক্টার, ঠিক কিনা? এটা আছে। আর আমরা কি জানি? আর একটা কি জানি জলদি বল। ওগো, ওলহো, রোল ও, আর আর জি এইচ, কারেক্ট অর নট? ঠিক না? তাহলে অক্সিডেশন ইজ গেইন অফ অক্সিজেন। আমরা এই জিনিসটা পড়েছিলাম ক্লাস 8 এ, যে আমার যদি কপার তৈরি করার কারখানা থাকে, তাহলে আমি কপারকে কপার ফরম্যাটে মাটি থেকে পাবো না। তাহলে আমাকে কি করতে হবে? কপার অক্সাইড থেকে কিছু একটা ভাবে কপারকে সেপারেট আউট করতে হবে। তাহলে কি করলাম? কপার অক্সাইড আমি বার করলাম মাটির তলা থেকে, দিয়ে তার সাথে আমি কি মিশিয়ে দিলাম? হাইড্রোজেন। কি দেখা গেল? হাইড্রোজেন কি করলো? ও এর সাথে জুড়ে গেছে, কপার আলাদা হয়ে গেছে, প্লাস H2O হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এবার বলবো হাইড্রোজেনের রিডিউসিং পাওয়ারটা। কপার CuO ছিল, হয়ে গেছে কি? Cu। সো আমরা রিঅ্যাকট্যান্ট দেখে তো বলি অক্সিডেশন হয়েছে না গেইন হয়েছে। চল দেখি। অক্সিডেশন ইজ গেইন অফ অক্সিজেন। কপার কি অক্সিজেন গেইন করেছে? করেনি। অক্সিডেশন ইজ লস অফ হাইড্রোজেন। হাইড্রোজেন কি কোথাও লুজ হয়েছে কপারের? হয়নি। রিডাকশন ইজ লস অফ অক্সিজেন। রিডিউস করেছে কি করেনি? রিডিউস করেছে। তাহলে কপার অক্সাইড রিডিউস টু কপার। এবার H2 কি হয়ে গেছে? H2 কি হয়ে গেছে? H2O, মানে H2 এর পাশে একটা কি লেগে গেছে? অক্সিজেন ঢুকে গেছে, ঠিক কি না? তাহলে দেখ, আবার দেখবো অক্সিডেশন ইজ গেইন অফ অক্সিজেন। তাহলে হাইড্রোজেন অক্সিজেন গেইন করেছে কি করেনি? তাহলে হাইড্রোজেনের কি হয়েছে? অক্সিডেশন। তার মানে হাইড্রোজেন কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে রিডিউসিং ক্যাপাবিলিটি অফ কি? রিডিউসিং ক্যাপাবিলিটি অফ কি? হাইড্রোজেন। এই সেম ক্যাপাবিলিটিটা আদার মেটালস গুলোরও আছে, ঠিক আছে? Na2O প্লাস Cu, দেখ একই ক্যারেক্টার না? হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে নিলো, সোডিয়াম অক্সিজেনকে নিয়ে নিলো, তাহলে সেম কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক হাইড্রোজেনও শো করে, আদার মেটালস গুলো শো করে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই ইট ইজ সেম all metals are good reducing agent, এটা মাথায় আটকে নে, all metals are
গুড রিডিউসিং এজেন্ট সো অ্যাজ হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনও রিডিউসিং এজেন্ট, তাই জন্য ওকে রাখতে হলো। ঠিক আছে, বার্নিং হাইড্রোজেন বার্নস ইন অক্সিজেন ফর্মস কি অক্সাইড। যদি হাইড্রোজেনকে আমি বার্ন করি ইন প্রেজেন্স অফ এয়ার, তাহলে কি করবে, কি তৈরি করবে, অক্সাইড তৈরি করবে। অক্সাইড তৈরি, পপ সাউন্ড তো ডিফারেন্ট থিং। এবার যদি আমি বলি Na+O2, এটাও কি করবে, Na2O, কারেক্ট অর নট, সোডিয়াম অক্সাইড তৈরি করবে। আবার হাইড্রোজেনকে যদি H2+O2 করি, কি তৈরি করবে, H2O, হাইড্রোজেন ডাইহাইড্রোজেন অক্সাইড এটার নাম, এটাকে ওয়াটার বলি, এটা কি সোডিয়াম অক্সাইড এটার নাম। বুঝতে পেরেছিস? তো আমি এইটাই বোঝাচ্ছি যে হাইড্রোজেনকে যদি অক্সিজেনের সাথে করি সেও অক্সাইডই তৈরি করছে, যদি এই গ্রুপের গ্রুপ নাম্বার 1 এর আদার মেটাল গুলোকেও অক্সিজেনের সাথে করি সেও অক্সাইডই তৈরি করছে, তাই জন্য একে রাখতে হবে আমার। বুঝতে পারলি কি বললাম? কারণ এর ক্যারেক্টার গুলো একই একই দিচ্ছে। এই পপ সাউন্ডটা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখ অ্যালকালি মেটাল, এ দেখ Na2, ঠিক আছে, তোর হাইড্রোজেন বার্নস উইথ পপ সাউন্ড, অ্যালকালি মেটাল অলসো বার্নস vigorously when heated in oxygen and form Li2O, এই সব সব দেখ সব অক্সাইড ফর্ম করছে, ঠিক কি না? while potassium, rubidium and cesium forms a superoxide, superoxide পড়ার দরকার নেই, generally M2O। এমটা কি আবার, এমটা মানে মেটালটা, এমটা মানে মেটালটা, এম মানে এক্স, আমরা ধরি না এক্স, তো এক্স এর জায়গায় তুই ধরে নে এন এ ধরে নে, কে ধরে নে, এলআই ধরে নে, এইরকম ধরনের জিনিসটা। ঠিক আছে, তো এটা মেটাল অক্সাইড। দেখ K+O2, ঠিক আছে, কি কি হবে, কে আর ও, এটা কি একটা কম্পাউন্ড, ইয়েস অর নো? কম্পাউন্ড তৈরি করতে গেলে কি ইন্টারচেঞ্জ করতে হয়, ভ্যালেন্সি। তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2, মানে -2, পটাশিয়ামের ভ্যালেন্সি কত, 1, তাহলে দুইটা এদিকে চলে এলো K2O। বুঝতে পারলি কি বললি? ঠিক আছে, তারপর রুবিডিয়াম, সিজিয়াম, এইগুলো সব এইরকম ধরনের তৈরি করে, এইটাই বোঝানো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এই সেম জিনিসটা কিন্তু হাইড্রোজেন এও তৈরি করে, হাইড্রোজেনও তৈরি করে। ওকে, alkali metals are so reactive that they get rapidly tarnished when exposed to air, very very important। অ্যালকালি মেটাল যখন আমি এক্সপোজ করে রাখবো এয়ার এর মধ্যে, তারা এত বেশি রিঅ্যাক্টিভ যে তারা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে তাদের রংটা কি করে দেবে, একটু মরচে মতো ফেলে দেবে, কারণ অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন হলে কালো মতো হয়ে যাবে। দিস ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ দ্য অক্সাইড অ্যান্ড হাইড্রোক্সাইড অ্যান্ড ফাইনালি কার্বনেটস অন দেয়ার সারফেস। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট, কত অবধি, কত অবধি, ফর্মেশন অফ দ্য অক্সাইড অবধি। দিস ইজ ডিউ টু দ্য ফর্মেশন অফ অক্সাইড, as they are very very reactive, that's why they will form oxide। that Na2O প্লাস ময়েশ্চার তো আছেই, সোডিয়াম হাইড্রোক্সাইড করে দিল। সোডিয়াম ভেরি ভেরি রিঅ্যাক্টিভ মেটাল, কারণ আমরা জানি কি, ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা, তারপরে পিনি সারি পড়বে হাই রোডে কুত্তা কাকা এজিপিটি। ঠিক আছে, দেখ তাহলে এই যে তিনটে, এই যে তিনটে, এই তিনটে তো ভেরি ভেরি রিঅ্যাক্টিভ, কারেক্ট অর নট? এই দুটো না হলো, এই তিনটে না হলে, এই দুটো তো সুপার সুপার রিঅ্যাক্টিভ। ঠিক না, একটু ময়েশ্চারের কন্ট্যাক্টে এলো কি জ্বলতে শুরু করে দিল, অক্সিডেশন হতে শুরু করে দিল। সো দিস ইজ দ্য থিং, আমাদের আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেনও আছে, এনএও আছে, দুটো জুড়ে Na2O হয়ে গেল, ঠিক কি না? এটা হতে পারে Na2O। আবার এইটা যেটা তৈরি হলো এর সাথে যদি জল দিয়ে দিস তাহলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল। কারণ কন্টিনিউয়াস রিঅ্যাকশন হতেই চলেছে, হতেই থাকছে। ঠিক আছে, তো এই কারণে এই সব জিনিসগুলো হয়। ঠিক আছে, তারপরে আবার অ্যাটমসফিয়ারে আবার কি আছে বল, অ্যাটমসফিয়ারে কি আছে, কার্বন ডাই অক্সাইডও আছে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আরেকটা করে কিন্তু জুড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে তুই এই দুটো মিলিয়ে এই প্রোডাক্টটা তৈরি করলি, এই প্রোডাক্টটা তো একা নেই, অ্যাটমসফিয়ারে আবার জল আছে, ময়েশ্চার আছে, তার সাথে জুড়ে গেল, দিয়ে কি তৈরি করে দিল, NaO। এবার NaOH প্রোডাক্টটা তৈরি হলো, অ্যাটমসফিয়ারে আবার কার্বন ডাই অক্সাইডও আছে, এর অ্যাফিনিটি বেশি, কার্বন ডাই অক্সাইডের কাছ থেকে জুড়ে গেল, দিয়ে Na2CO3 প্লাস কি হলো H2। ঠিক আছে, এবার কি হবে, এবার কি হবে, এইটা আবার কি হয়ে যাবে বলতো, ডিকম্পোজ হয়ে যাবে, Na2O প্লাস CO2, মানে এই কন্টিনিউ হতেই থাকে ভাঙতেই থাকে, গড়তেই থাকে। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। এই টার্নিশ কেন হয়ে যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট। Due to their reactivity, alkali metals are always stored in an inert organic solvent, that is such as kerosene oil। কোশ্চেন কিন্তু আবারও আসবে, যেটা আমি টার্নিশ মানে ওই কি বলবো, একটু মরচে টাইপ, মানে ধূসর টাইপ এরকম হয়ে যাবে। This inert solvent prevent them from coming in contact with air। কারণ কেরোসিনের যখন চুবিয়ে দিচ্ছিস তখন আর এয়ারের কন্ট্যাক্টে আসছে না। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে গল্প, এটা কেরোসিন, এখানে সোডিয়ামটা রাখা আছে, তো এয়ার এখানে, তেল এখানে, তো দুটো কন্ট্যাক্টে আসছে না, তো কিছু হবে না। বুঝতে পারলি? সো দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট চলো। স্যার অর্গানিক সাবস্টেন্স কি? হ্যাঁ, অর্গানিক কি? অর্গানিক, কারণ সে জলে গুলবে না,
অর্গানিক সলভেন্ট মানে জলে গলে না, ঠিক আছে। কম্বিনেশন উইথ নন মেটাল, ওয়াটার নন মেটাল মানে হাইড্রোজেন নন মেটালের সাথে করে, চল আমি আগে অন্যগুলো দেখি তারপর হাইড্রোজেনের সাথে করবো। যেমন এনএ, এন এর সাথে ক্লোরিন মেশে, কারেক্ট অর নট? কে কি তৈরি করে? NaCl, ঠিক কি না? বুঝতে পারলি? পটাশিয়াম ক্লোরিনের সাথে মেলে, ঠিক কি না? যেমন KCl, ঠিক কি না? তেমনই এই দুটো গ্রুপ ওয়ানের এলিমেন্ট, কারেক্ট অর নট? কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ ওয়ানের এলিমেন্ট। সেম নাম সেম ভাবে গ্রুপ ওয়ানে আর কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনও ক্লোরিনের সাথে মেশে কি তৈরি হয়? HCl, H2Cl2, সরি, H2Cl2, ঠিক আছে। হাইড্রোজেন তো একা থাকতে পারে না, ক্লোরিন তো নন মেটাল, তখন একা থাকতে পারে না, ধোকা থাকে, তো HCl এটা ব্যালেন্স করে নিতে হবে, ঠিক আছে। তার মানে এই সেম ক্যারেক্টার গুলো কিন্তু কি করে? শো করে, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, এখানে ব্যালেন্স করে নিবি দাদা, ও তো চলে যাবে। আরে ক্লোরিন রে, ক্লোরিন নন মেটাল তো, নন মেটাল তো অ্যাটমিসিটি 2, ব্যাস, তো এক তো হবে না, ঠিক আছে। বুঝতে পারলি? তো কম্বিনেশন অফ দ্য নন মেটাল হাইড্রোজেন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকালি মেটাল মানে গ্রুপ নাম্বার 1 এ রিঅ্যাক্ট উইথ নন মেটাল লাইক অক্সিজেন ইজ আ নন মেটাল, যেমন Na2O, হয়তো হয়তো তার মানে H2O, হয়তো অক্সিজেন কি নন মেটাল? তো H2O, H2S, HCl, ঠিক কি না? Na2O, Na2S, NaCl, ঠিক কি না? স্বাভাবিকভাবে, ঠিক আছে। বুঝতে পারলি? and so on to form respective compounds, okay? Similarity between hydrogen and halogen, এবার হাইড্রোজেন আর হ্যালোজেন এতক্ষণ কার সাথে সিমিলারিটি গুলো প্রুফ করাচ্ছিল? এতগুলো প্রুফ বললো যে দেখো হাইড্রোজেন অ্যালকালি মেটালে কেন রেখেছি, কারণ এর সাথে কি করছে? দারুণ ভাবে রিয়াক্ট করছে বা এর মতো ক্যারেক্টার শো করছে। এবার বলবো যে কেন আমি অ্যালকালি মেটালে রাখবো না, আমি কেন গ্রুপ নাম্বার 7 নেব, ঠিক আছে। হাইড্রোজেনের সাথে হ্যালোজেনের কি গল্পটা আছে, ওকে। Electronic hydrogen and halogen have one electron less than the nearest inert gas, correct or not? হাইড্রোজেন একটা, নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন কত? এটা কত? ক্লোরিন 2 7, নিয়ারেস্ট কত? নিয়ন 2 8, ঠিক আছে। ক্লোরিন 2 8 7, আর্গন 2 8 8, মানে হাইড্রোজেনের নিয়ারেস্ট কে? হিলিয়াম, হিলিয়ামের থেকে একটা কম, ঠিক আছে। তেমন ভাবেই নিয়নের 2 8, তার থেকে একটা কম ফ্লোরিন, ঠিক আছে। তেমন ভাবেই আর্গনের 2 8 8, তার থেকে একটা কম ক্লোরিনের। তো এইটাই প্রুফ করাচ্ছে যে দেখো দেখো ফ্লোরিন আর ক্লোরিন এই দুটো গেল, হাইড্রোজেনকে বন্ধ করে, ঠিক আছে। নিয়নের থেকেও একটা কম ফ্লোরিনের, আর্গনের থেকেও ক্লোরিনের একটা কম, তার মানে হাইড্রোজেনও হিলিয়ামের থেকে একটা কম, এই জন্য আমরা আরামসে বুঝতে পারি এখানে, ঠিক আছে। দিস ইজ দ্য থিং, ক্লিয়ার? বুঝতে পারলি? বোথ হ্যাভ ভ্যালেন্সি কি? 1, ভ্যালেন্সি সবার এক, ভ্যালেন্সি এক আছে। Thus they accept one electron to attain the electronic configuration of the nearest inert gas, হয় that হলো। হাইড্রোজেন যদি একটা হাইড্রোজেনের লাস্ট সেলে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। হাইড্রোজেন যদি একটা গেইন করে হয়ে যাবে কি? হাইড্রোজেন থেকে কি হয়ে যাবে? হিলিয়াম। হাইড্রোজেন কি হবে? হিলিয়াম, ঠিক কি না? আবার হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন লুজ করে দেয়, ফিউশন, ফিউশন, সরি ফিউশন, মানে গল্পটা কি বলতে চাইছি বোঝ ভালো করে, দুটো নিউক্লিয়াস পিসে, চল তোকে বোঝাই ভালো করে বোঝা। হাইড্রোজেন একটা ইলেকট্রন লাস্টে, ভেতরে কটা প্রোটন? একটা, ঠিক কি না? বাইরে একটা ইলেকট্রন। আর একটা হাইড্রোজেন এলো, আর একটা হাইড্রোজেন এলো, ও ভেতরে কটা নিউট্রন, এই প্রোটন একটা, বাইরে কটা ইলেকট্রন? একটা। দুটো যদি জুড়ে যায় তাহলে আলটিমেটলি কি হবে? আসতে, দুটো যদি জুড়ে যায় কি হবে? দুটো প্রোটন ভেতরে ভেতরে, দুটো প্রোটন, দুটো নিউক্লিয়াস ধাক্কা যদি খায়, এর একটা প্রোটন, এর একটা প্রোটন, এর একটা প্রোটন মাঝখানে চলে আসবে, আর দুটো ইলেকট্রন সাইডে, দুটো ইলেকট্রন, ঠিক কি না? তাহলে সাইডে দুটো ইলেকট্রন হয়ে গেল, আর ভেতরে দুটো কি হয়ে গেল? প্রোটন। তাহলে দুটো প্রোটন আর দুটো নিউট্রন হলে কিসের কনফর্মেশন চলে এলো? হিলিয়াম। দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। হাইড্রোজেন হাইড্রোজেন মিলিয়ে হিলিয়াম। তাই জন্য আমরা বলি সূর্যতে হাইড্রোজেন আর হিলিয়াম সব থেকে বেশি। দুটো সূর্যতে অ্যাকচুয়ালি হাইড্রোজেন আছে, হিলিয়াম নেই, দুটো হাইড্রোজেন যখন একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে তখন হিলিয়াম তৈরি হচ্ছে, ঠিক আছে। দিস ইজ কল্ড নিউক্লিয়ার ফিউশন, ফিউজ করে যাচ্ছে, ঠিক আছে। Formation of ions, both show a tendency to form anions since they are one electron short to the nearest কি গ্যাস, ঠিক আছে। এটাই তো অরিজিনালি হওয়ার কথা ছিল, যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন দিয়ে দেয় আলাদা কথা, হাইড্রোজেন ছেড়ে দেয় আলাদা কথা, কিন্তু কথা তো এটা ছিল না। হাইড্রোজেনের কি একটা ইলেকট্রন লাস্টে আছে, ও আর একটা ইলেকট্রন নিয়ে নেবে, দিয়ে কি হয়ে যাবে? এইচ স্টেবল হয়ে যাবে, দিয়ে এইচ মাইনাস হয়ে যাবে। ক্লোরিনও তাই করে, একটা ইলেকট্রন নিয়ে নেবে, নিয়ে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, কারণ ক্লোরিনের লাস্ট তাহলে কত? 2 8 7, তো একটা ইলেকট্রন নিয়ে নিলে 2 8 8 হয়ে যাবে, কি ভালো হবে স্টেবল হবে।
ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার, বোথ হ্যালোজেন and hydrogen are non-metal, both halogen and hydrogen are non-metal, they show electronegative character, that is H plus A, ওইটাই একই জিনিস, ঠিক আছে, H minus এটা হয়ে গেল। Physical state like halogen, fluorine and chlorine, hydrogen 2 is a gas, ঠিক আছে, হাইড্রোজেন কি এটা গ্যাস, তবে আমি মেটাল কি করে বলতে পারি, বুঝতে পারলে, ঠিক আছে। অ্যাটমিসিটি তারও কি 2, যেমন নন মেটালরা ল্যাপটপ ল্যাপটপ করে তাদের অ্যাটমিসিটি কি হয় অ্যাট লিস্ট 2, কারণ তারা একা থাকতে পারে না। তো H2 F2 Cl2 Br2 I2 সব গ্রুপ 17 এ আছে, ক্লোরিন ব্রোমিন আয়োডিন সব, ঠিক কি না, বুঝতে পারলি। প্রপার্টিজ অফ হাইড্রোজেন ডিফার ফ্রম দ্য অ্যালকালি মেটাল এন্ড হ্যালোজেন, দুজনের থেকে এবার একটু ঘুরে আলাদা। এতক্ষণ দেখলাম সিমিলারিটি গুলো, যে কেন আমি হ্যালোজেনের গ্রুপে রাখবো, কেন আমি অ্যালকালিতে রাখবো, এবার দেখবো কি কেন আমি হাইড্রোজেনকে আলাদা রাখবো, ঠিক আছে। দেখো, হাইড্রোজেন অ্যাটম হ্যাজ অনলি ওয়ান সেল, বাট অ্যালকালি মেটালস এন্ড হ্যালোজেন হ্যাভ টু অর মোর সেল, ঠিক আছে। ওর একটাই সেল আছে, ওর অ্যাট লিস্ট দুটো থেকে স্টার্ট হচ্ছে মেটাল থেকে, বুঝতে পারলি। মেয়েরা এরকম পড়ছে। Oxides of hydrogen, oxides of hydrogen, এসব হাই ফাই কর। Oxides of hydrogen, H2O is a neutral oxide, ঠিক কি না, H2 কি নিউট্রাল অক্সাইড। কেন নিউট্রাল অক্সাইড, কারণ দুজন দুজনকে কি করে দিচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছে। বাট oxides of halogen like ClO2 অ্যাসিডিক, কারণ নন মেটালটা কি হয়, নন মেটালে কি হয় অ্যাসিডিক হয়, Cl2O7 etc আর অ্যাসিডিক ইন নেচার, ঠিক কি না, হয়ে গেল। and while oxides of alkali, মেটালটা কি হয়, মেটালটা কি হয় বেসিক, তাহলে এরা কি তৈরি করছে, বেসিক অক্সাইড, বেসিক ইন নেচার। কিন্তু H2O কি, H2O কি নিউট্রাল, বুঝতে পেরেছিস। তাহলে হাইড্রোজেন এইভাবে আলাদা, ক্লিয়ার হলো, কি হলো, বুঝতে পারলি, ক্লিয়ার হয়েছে। ডিসকভারি, হেনরি ক্যাভেন্ডিশ 70 ডিসকভার করেছে, দ্য ক্রেডিট অফ দ্য ডিসকভারি অফ দ্য হাইড্রোজেন গোজ টু হেনরি ক্যাভেন্ডিশ, although Robert Boyle has prepared the gas in 1672, not only did Cavendish prepare the gas from iron and dilute acid, চল আয়রন আর ডাইলিউট অ্যাসিড থেকে কিভাবে হাইড্রোজেন তৈরি হলো, অ্যাকচুয়ালি জিনিসটাও মরচে তাড়াচ্ছিল আর কি, এরকম কিছু একটা করছিল, গল্প বলছি আর কি। Fe প্লাস H2SO4, ঠিক আছে, আয়রনকে সালফিউরিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করছি, ঠিক কি না? তো আয়রন kangaroo never can marry all zebra ফিনি সারি পড়বে হাইড্রোড্যাম, সো আয়রন ইজ আ মেটাল, আর এইটা একটা কম্পাউন্ড, এর মধ্যে মেটাল কোনটা, ধরে নিলাম H2, তাহলে কি করবে, আয়রন মারবে একে লাথি, তাহলে পুরোটাই বেরিয়ে যাবে, ঠিক কি না, তাহলে কি হবে H2 প্লাস FeSO4 আর H2। তো এই জিনিসটা দেখেছিল যে আমি যখন পরিষ্কার করছি বুড়ো করে কি উঠছেটা, কি কি গ্যাস উঠছে, ধর এই আয়রনটা নিয়ে, একটা আয়রনের ডিশ নিয়ে, একটা আয়রনের বার নিয়ে H2SO4 এর মধ্যে ডুবিয়ে দিয়েছে, কন্টিনিউ করে উঠছে, কি উঠছে সেটা জানে না, সো এই গ্যাসটা উঠছিল, বুঝতে পেরেছিস, H2 টা উঠছিল। তো এইখান থেকেই ডিসকভারিটা হলো, ঠিক আছে। তো ডাইলিউট অ্যাসিড দিয়ে করছিল, এবার ওটা HCl হতে পারে। হি অলসো এস্টাবলিশ ইটস এলিমেন্টারি নেচার, যে হাইড্রোজেন ইজ দ্য এলিমেন্ট, এটা ও বলেছিল, and showed that the water is formed when gas is burned in air, যদি ওই গ্যাসটা নিয়ে, যেটা আমাকে বেরোচ্ছে যে গ্যাসটা, সেটাকে যদি অক্সিজেনের সাথে পুড়িয়ে দিই তাহলে কি তৈরি হবে H2O, ঠিক আছে। হি কলস ইট কি ইনফ্লেমেবল এয়ার, মানে এই এমন একটা এয়ার যেটা বেরোচ্ছে, ও তো জানে না হাইড্রোজেন বেরোচ্ছে, বলছে এমন একটা এয়ার যেটা জ্বলে, ঠিক আছে, যেটা জ্বলে, জ্বলে যায়, হাইড্রোজেন ইজ ইনফ্লেমেবল, হাইড্রোজেন ধপ ধপ করে জ্বলে যাবে, ঠিক আছে, বুঝতে পারলি। হাইড্রোজেন ডু নট সাপোর্ট কম্বাসন, হাইড্রোজেন কিন্তু কম্বাসনকে সাপোর্ট করে না, নিজে জ্বলে যায়। অক্সিজেন কি করে, জ্বলতে সাহায্য করে, আর হাইড্রোজেন নিজে জ্বলে যায়, কাউকে জ্বালাবে না। ভালো, ঠিক আছে। Because of its combustible nature, it was on the account of its ability to form water, Lavoisier named it কি hydrogen, what about hydro means জল, gen means genesis, জল তৈরি করতে পারা গ্যাস, ঠিক আছে, জল তৈরি করতে পারার গ্যাস, ঠিক আছে, বুঝতে পারলি। চলো, অকারেন্স, ফ্রি স্টেটে তো খুব কমই থাকে, ফ্রি স্টেটে তো খুব কমই থাকে, ঠিক আছে, হাইড্রোজেন ফ্রি স্টেটে থাকে না, মানে শুধু হাইড্রোজেনকে তুই খুঁজে পাবি এরকমটা খুবই চাপের ব্যাপার। ইন ফ্রি স্টেট হাইড্রোজেন ইজ ফাউন্ড ইন ট্রেসেস ইন দ্য আর্থ ক্রাস্ট এন্ড অ্যাটমসফিয়ার, খুব অল্প পরিমাণে, ঠিক আছে। Volcanic gas contains 0.025% of the earth crust, no need to study all these kind of things, and the earth atmosphere এত, and the atmosphere of the sun, and the stars also contain hydrogen in large amount, না দরকার নেই। হাইড্রোজেনে তাহলে কি হচ্ছে বল, সান বা যে কোনো হট বডিতে হাইড্রোজেন প্রচুর অ্যামাউন্টে আছে,
প্রচুর অ্যামাউন্ট আছে বলে দুটো হাইড্রোজেন কি হচ্ছে মিক্স হচ্ছে, দুটো যখন হাইড্রোজেন মিক্স হচ্ছে হিলিয়াম প্রোডিউস হচ্ছে, and that kind of thing is called nuclear fusion, fuse, দুটো একসাথে ফিউজ হয়ে যাবে। কম্বাইন্ড স্টেট মানে হাইড্রোজেনকে অলওয়েজ ইন কম্বাইন্ড স্টেটই পাওয়া যায়। যেমন আমি তোকে এক্সাম্পল যদি দিই, H2O কম্বাইন্ড স্টেট, H2SO4 কম্বাইন্ড স্টেট, HCl কম্বাইন্ড স্টেট, তারপরে HNO3 কম্বাইন্ড স্টেট, তারপরে আরেকটা বল C6H12O6 গ্লুকোজ, ঠিক আছে, C12H22O11 NH3, মানে হাইড্রোজেনকে সবসময় কম্বাইন্ড স্টেটেই পাবি, কারণ হাইড্রোজেন কারোর না কারোর সাথে কি করে না কম্বাইন করে একটা কম্পাউন্ড বানিয়ে ফেলে। প্ল্যান্টস এন্ড অ্যানিমাল টিস্যু আর মেড আপ অফ কি কম্পাউন্ডস অফ কি হাইড্রোজেন অ্যান্ড কার্বন অ্যান্ড অক্সিজেন নাইট্রোজেন, কারেন্ট না, আমাদের বডিতে প্রোটিন আছে, ভিটামিন আছে, সবকিছু কি হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন অক্সিজেন দিয়ে তো তৈরি। তো হাইড্রোজেনকে ফ্রি স্টেটে তুই খুবই কম পাবি। হাইড্রোজেন হাইড্রোজেন ইজ দ্য ক্যারেক্টারিস্টিক কনস্টিটিউয়েন্ট অফ অ্যাসিড, ঠিক কি না? অ্যাসিড বলে তো ক্যারেক্টারিস্টিক কনস্টিটিউয়েন্ট মানে ওর মধ্যে থাকে, যেমন HCl ইজ অ্যাসিড, ঠিক কি না, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে H2SO4 ইজ অ্যাসিড, তারপরে HNO3 ইজ অ্যাসিড, দেখ সবকটাতে হাইড্রোজেন আছে। নেক্সট আমরা অ্যালকালি, অ্যালকালি মানে কি বেস, অ্যালকালি আর বেসের মধ্যে কোনো তফাৎ নেই। কেন বলছি? কারণ অ্যালকালি সেইগুলোকে বলি বা সেই বেসগুলোকে বলি যেই বেসগুলো জলে গুলতে পারে। Who are alkali? Alkali are nothing but those who can dissolve in water. তাহলে ওয়াটারে ডিসলভ কারা করতে পারে দারুণ ভাবে? যারা হায়ার মেটালস, যেমন NaOH, ঠিক আছে, KOH, এই ধরনের গুলো, ঠিক আছে। হাইড্রোকার্বন যেমন CH4 আছে, ঠিক আছে, হাইড্রো আর কার্বন, ঠিক কি না, যেমন আছে C6H12O6, এটা আছে, বুঝতে পারলি? প্রোটিনসে তো ভরে ভরে আছে, নাইট্রোজেন প্রোটিন, প্রোটিন তো এটা হাইড্রোজেন ছাড়া তৈরি হবে না, পেপটাইড বন্ড, ডাইসালফাইড বন্ড, সালফার বন্ড, তো এই জিনিসগুলো আছে, ঠিক আছে। ইন অ্যাডিশন টু দিস, সুগার, স্টার্চ, পেট্রোলিয়াম প্রোডাক্ট লাইক কোল অ্যান্ড অল, proteins, carbohydrates and fats all are having hydrogen in the combined form. বুঝতে পারলি কি বললাম? In water it is 11.1% by weight. তার মানে যদি 100 গ্রাম জল নিস, যদি 100 গ্রাম জল নিস, 11 গ্রাম কি হাইড্রোজেনের ওয়েট, তো এইটা এতটাই পরিমাণে থাকে। অবভিয়াসলি H2O তো হাইড্রোজেনের পরিমাণ একটু বেশি হচ্ছে না। এবার হাইড্রোজেনের প্রিপারেশন করবো, হাইড্রোজেনের ল্যাবরেটরি প্রিপারেশন অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে আয়রন দিয়ে কিভাবে করবো, বা এনি হায়ার মেটাল দিয়ে যদি আমি H2SO4 কে নিয়ে যাই তখনই আমরা হাইড্রোজেন আরামসে তৈরি করতে পারবো। যেমন আমি যদি বলি Na+HCl, আমরা তৈরি করতে পারবো কি পারবো না বলতো? পারবো। দেখ কি হবে তাহলে, সোডিয়াম মারবে H কে লাথি, H যাবে বেরিয়ে, H তো একা থাকতে পারে না, হয়ে যাবে H2 বেরিয়ে গেল, প্লাস সোডিয়াম এসে চলে আসবে NaCl, একটা কম্পাউন্ড তৈরি হয়ে গেল। কম্পাউন্ড ফর্মেশনের জন্য কি আনতে হয়? ইন্টারচেঞ্জ করতে হয়, ব্যালেন্সি, ক্লোরিনের এক সোডিয়ামের এক, এক কেটে গেল, NaCl তৈরি হয়ে গেল, এন্ড উই উইল গেট কি হাইড্রোজেন। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? আন্ডারস্টুড দ্য থিং? তো এইরকম ভাবে আমরা আরামসে তৈরি করতে পারি, সিন্স ওয়াটার, অ্যাসিড এন্ড অ্যালকালি কন্টেনিং হাইড্রোজেন, তো আমরা যেখান থেকে ইচ্ছা হাইড্রোজেনকে বার করে নিতে পারি। ওয়াটার থেকেও হাইড্রোজেন বার করে নিতে পারি, অ্যাসিড থেকেও বার করতে পারি, তারপরে অ্যালকালি থেকেও বার করতে পারি আরামসে। they form the cheapest raw they form the cheapest raw material for the preparation and the manufacturing of hydrogen. আমরা এই যে হাইড্রোজেনকে নিয়ে এত কীর্তন করে করছি তার কারণ একটাই, কি আমার লাভ। হাইড্রোজেন প্রচুর জায়গায় লাগে, ওয়েল্ডিং করতে লাগে, রকেটের ফুয়েলে লাগে, তারপরে হাজার জিনিস লাগে, হাইড্রোজেনের প্রচুর কাজ আছে, তাই জন্য আমরা হাইড্রোজেন নিয়ে এত কীর্তন করছি। হাইড্রোজেন ফ্রম কোল্ড ওয়াটার অ্যান্ড মেটাল, একটু বলতো আইডিয়া মেরে যে কোল্ড ওয়াটারের সাথে কোন মেটাল গুলো রিঅ্যাক্ট করবে? ফায়ার মেটাল গুলো, মানে ক্যাঙ্গারু নেভার ক্যান অব্দি, ঠিক কি না, বা ক্যাঙ্গারু নেভার অব্দি, ঠিক আছে, পটাশিয়াম এন্ড সোডিয়াম, ঠিক কি না। তো এরা দারুণ ভাবে রিঅ্যাক্ট করবে, কেন? কারণ তারা অলরেডি কি রিঅ্যাক্টিভ, তারা আরামসে ওটার সাথে রিঅ্যাক্ট করবে, তাদের কোনো কিছু লাগবে না, ঠিক আছে। রিঅ্যাক্টিভ মেটাল like potassium and sodium and calcium react with cold water forming their corresponding কি হাইড্রো অক্সাইড। জলের সাথে করছিস তো জল বেশি, তাদের হাইড্রো অক্সাইড, যেমন Na+H2O কি হবে? NaOH+H2, বুঝতে পারলে? ঠিক আছে। যেমন পটাশিয়াম হায়ার মেটাল, জল চাই, কি জল লাগবে বল? ঠান্ডা জল, কি হবে? KOH+H2, বুঝতে পারলি? আরামসে হয়ে যাবে, এটা আরামসে বেরিয়ে যাবে, ঠিক কি না? ঠিক আছে। and evolving hydrogen the reaction is কি exothermic, এটা কিন্তু মাথায় রাখবি, reaction is exothermic, আগুন উঠবে, ঠিক আছে। পটাশিয়াম এইভাবে রিঅ্যাক্ট হবে, দেখে নে পটাশিয়াম কিভাবে রিঅ্যাক্ট হবে। পটাশিয়াম when added to water, দরকার নেই এগুলো পড়ার দরকার নেই, শুধু রিঅ্যাকশনটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা কি হবে? K+H2O KOH+H2, পটাশিয়াম হাইড্রোক্সাইড, and this is alkali or base? Alkali না base? It is a base.
But it's an alkali. Why? Because it can mix with what? জলে গুলতে পারবো আমি এই বেসটা। Those base which can be dissolved in water, those are called alkali. তো যেগুলো জলে গলে যায় সেগুলো কি উপরের দিকেই হয় obviously, তারা নিচের দিকে তো আসবে না। It catches fire and burns with a important lilac colored flame. Very very important. Name of metal which burns with a lilac colored flame. ঠিক আছে? Very very important. ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। Bubbles of hydrogen gas can be seen, obviously bubbles তো উঠবে করে উঠবে, ঠিক কি না? And this solution formed a colorless soapy and alkaline. ঠিক আছে, কেন alkaline? এইটা KOH সাবানের টাইপ, ঠিক আছে, KOH ওকে soapy ওকে। Although pure hydrogen burns with a pale blue flame, হ্যাঁ না না, although pure hydrogen burns with a pale, only reaction যেটুকু বলছি সেটুকু বলছি, ঠিক আছে, only although pure hydrogen burns with a pale blue flame, the color of the flame is lilac due to the presence of the traces of potassium vapor. ঠিক আছে, এটা কি রিজনে আসে, ঠিক আছে। হাইড্রোজেন ব্লু কালারে বার্ন করে, হাইড্রোজেনকে যদি বার্ন করে যখন ব্লুইশ কালার বের হবে, পুরো পিওর ব্লুইশ কালার। কিন্তু কেন লাইলাক ফ্লেম হয়? কারণ পটাশিয়ামের ট্রেস আছে, সিম্পল। কজন সাবধান, ধুম করে ঘরে গিয়ে করতে শুরু করে দিন, হ্যাঁ অল্প, এত মাইনিউট অ্যামাউন্ট পটাশিয়াম প্রেজেন্ট থাকে ভেপারটার মধ্যে, যেটা বের হচ্ছে। Potassium readily catches fire in the air because it reacts with water vapor. So it is kept in kerosene oil and handled carefully. Do not touch it with your hand. Rather use a pair of tongs. Tong বলতে ওই যে মিষ্টির দোকানে চিমটি। ঠিক আছে, সোডিয়ামও একই জিনিস, দরকার নেই এগুলো পড়ার। ফর্মেশন হবে, it melts forming a silver globule. কি forming a silvery globule with red over the surface of the water. এদিকে দেখে নাও, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট and it is exothermic always. ঠিক আছে, এক্সোথার্মিক। পটাশিয়ামের থেকে এক্সো, হ্যাঁ জব যে মানে ভাই এত গরম জিনিস তো এক্সোথার্মিক হবে, এত রিঅ্যাক্টিভ। ঠিক আছে, এই জিনিসটা হবে। আর H2 এর পাশে যদি পারিস একটা উপরের দিকে অ্যারো লাগিয়ে দিবি, কারণ উপরের দিকে গ্যাস উঠে যাচ্ছে। ঠিক আছে, Na plus H2 NaOH plus H2, ক্লিয়ার? আন্ডারস্টুড দ্য থিং? ঠিক আছে, কোনটা ইম্পর্টেন্ট? ডায়াগ্রামটা আমি বলে দেবো, ডায়াগ্রামটা কি ইম্পর্টেন্ট কি, ঠিক আছে বলবো। এই 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 জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই কি ফ্লেম জলদি বলো? ইট ক্যাচেস ফায়ার এন্ড বার্নস উইথ আ গোল্ডেন ইয়েলো ফ্লেম। আর একই পপ সাউন্ডই করবে, সোডিয়াম যখন বার্ন করে পপ সাউন্ডই হয়। বাবলস আর প্রোডিউস হয়ে যাবে, সোপি হবে, অবভিয়াসলি অ্যালকালাইন। ঠিক আছে, সোডিয়াম অ্যামালগাম মানে সোডিয়ামের মিশ্রণ, সোডিয়ামের মিশ্রণটা ইউজ করা হয়। সোডিয়াম অ্যামালগাম alloy of sodium with mercury and potassium amalgam react smoothly with water, therefore hydrogen can safely be prepared from this amalgam. সোডিয়াম থেকে না করাই ভালো, সোডিয়াম অ্যামালগাম থেকে করো, ওটা একটু ধীরে ধীরে করো, ঠিক আছে। ক্যালসিয়াম একই জিনিস, ঠিক আছে, ক্যালসিয়াম sinks in water, very important, ক্যালসিয়াম sink in water। সোডিয়াম আর পটাশিয়াম হালকা জলের থেকে আসে, ফ্লোট করে ঘুরে বেড়ায়, ঘুরে বেড়াবে। ঠিক আছে, ক্যালসিয়াম কি করে দেবে? জলে ডুবে যাবে। সোডিয়াম আর পটাশিয়াম জলে কিন্তু ভাসবে। ঠিক আছে, বি ভেরি ভেরি কেয়ারফুল। রিঅ্যাকশন, হ্যাঁ কোনটা ভুলে যায় মানে কি, ওটা চোঁ করে রিঅ্যাকশন করতে করতে ভুলে যায়। ক্যালসিয়াম উইথ HCaOH, এই দেখ OH হোল টুটা কোথা থেকে এলো? এই CaOH হোল টুটা কোথা থেকে এলো? ভ্যালেন্সি অফ ক্যালসিয়াম কত? 2, OH এর ভ্যালেন্সি কত? -1। কিভাবে হয়েছিল? অড ইভেন মেথড বলেছিলাম। অক্সিজেন কত? 6, হাইড্রোজেন কত? 1, একটা ইভেন একটা অড, -1। তাহলে OH এর ভ্যালেন্সি কত? -1, ক্যালসিয়াম ভ্যালেন্সি কত? +2, 2 এদিকে চলে এলো, 1 ওদিকে CaOH 2। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট, বাবলস অফ হাইড্রোজেন আর লিবারেটেড and the solution turns কি milky, turbid and alkaline. If red litmus is injured, it turns blue. কেন কেন ব্লু হবে? কারণ ওটা কি বেসিক, বুঝতে পারলি? এটা এটা তো বেসিক ইন নেচার, তো অবভিয়াসলি ব্লু হবে, বুঝতে পারলি? ঠিক আছে, ওকে। কিভাবে এই ইনভার্টেড ফানেল টানেল যে এই সেটআপটা করা আছে এটা এক্ষুনি বলছি। অ্যাকশন অফ হট ওয়াটার অন মেটাল, কাদের সাথে হট ওয়াটার কি করতে হবে? যারা একটু নিচে মানে ক্যালসিয়ামের কলার গুলো মোটামুটি, তাদেরকে কি করতে হবে? হট ওয়াটার। আবার কখনো কখনো হট ওয়াটারও কাজে আমি কি দিতে হয়? স্টিম। ঠিক আছে, বলেছিলাম না ক্লাস 8 পড়ে। ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট স্লোলি উইথ বয়লিং ওয়াটার এন্ড ফর্মস আ কি বেস। আমি কি বলেছিলাম? জল বেশি তাই কি হবে? OH। আর যদি করো তুমি ম্যাগনেসিয়ামের সাথে স্টিম, তাহলে স্টিমে কি বেশি? হাওয়া বেশি, তাহলে কি হবে? ম্যাগনেসিয়ামের অক্সাইড।
প্লাস H2 মনে আছে তো? হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এইটা জিনিসটা হবে, কিন্তু নর্মালি এইটাই দেখা যায় MgO ইট ইজ অলসো আ বেস এন্ড ইট উইল টার্ন red litmus blue because it is a base in nature. Magnesium burns in steam with an intense white light, dazzling white flame যেটাকে বলি, ঠিক আছে? তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? দেখ তাহলে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্ট করতে বলে তোকে কিন্তু দুটোই দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? আইদার তুই এই H2 লেখ বা এইখানে লিখে আপার অ্যারো দিয়ে দে, মানে এটা স্টিল, ঠিক আছে? তাহলে Mg প্লাস H2 কি হয়ে গেল? MgO প্লাস H2, তাই না? বুঝতে পারলি? ওকে, ঠিক আছে। Magnesium oxide crumble down due to the heating, further exposure to magnesium to steam resulting in the liberation of hydrogen gas. চলো আমরা এবার জিনিসটাকে পড়বো, এখানে সেটআপটা পুরো দেখা যাবে কি হচ্ছে, ঠিক আছে? বয়লিং ওয়াটার এখানে আমি দিয়েছি, এভরিওয়ান বয়লিং ওয়াটার আমি এখানে দিয়েছি। বয়লিং ওয়াটার বলে তো প্রচন্ড স্টিম হচ্ছে, তাহলে স্টিম গুলো কোথা দিয়ে উঠে আসছে? এখান দিয়ে, ঠিক কি না? স্টিম গুলো উঠে কোথা থেকে আসছে? এই নজলটার মধ্যে দিয়ে কার ভেতরে ঢুকছে? এই পার্টিকুলার চেম্বারটার মধ্যে, যার মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম, কি আছে? রিবন। এবার তুই বলবি স্যার রিবন কেন? ম্যাগনেসিয়ামের একটা গোটা বার দেয়নি কেন? কারণ আমরা জানি রিঅ্যাকশন ফার্স্ট হয় কিসে? সারফেস এরিয়া যখন বেড়ে যায়, তাই জন্য রিবন মানে সুতোর সারফেস এরিয়া অনেক বড় হয়ে যাবে, তাই জন্য সুতোটার মধ্যে দিয়ে গ্যাস পাস হবে, পুরো জায়গাটা দিয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে এখানে অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে যদি করি কি হচ্ছে? এখানে Mg প্লাস এখান থেকে কি উঠছে? ভেপার, H2 ওর ভেপার, ঠিক আছে? তাহলে এবার এইটা রিঅ্যাকশন করে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে কি কি বেরোচ্ছে? MgO প্লাস H2, H2 কারেক্ট অর নট? এবার H2 টা কি হবে? এরকম গিয়ে নিচের দিকে নামবে, কারেক্ট অর নট? বুঝতে পারলো? H2 টা যাচ্ছে। এবার এইবারে গল্পটা কি হচ্ছে? H2 টাকে কালেক্ট করার জন্য, ভালো করে H2 টাকে তো আমি এমনিও কালেক্ট করতে পারি। ধর ভালো করে বুঝ, দেখ আমি এইখানে একটা চেম্বার রেখে দিলাম, ঠিক কি না? আর এইখান থেকে আমি কি করে দিলাম? একটা নজেল দিয়ে দিলাম, ঠিক আছে? নজেল দিয়ে এখান থেকে H2 বেরোচ্ছে, H2 কালেক্ট হচ্ছে, ঠিক কি না? H2 কালেক্ট হচ্ছে, আরামসে করতে পারি, করি না? সব সময় আমরা এই গোটা জায়গাটার মধ্যে জল দিয়ে ভরিয়ে দিই, আগে কি দিয়ে ভরিয়ে দিই? জল দিয়ে। কারণ আমি একটু কি বললাম? এয়ার উইথ হাইড্রোজেন ডিভাস্টেটিং মিক্সচার, এয়ার প্লাস হাইড্রোজেন মানে, মানে কি বলবো, মানে বম ব্লাস্টের থেকে বেশি কিছু হলো, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা সবসময় এই ফানেলটাকে উল্টো করে তার মধ্যে কি ভরে দেবো? জল, পুরো জল ভরে দেবো, ঠিক আছে? বুঝতে পারলি? যাতে না আমি, তুই বলবি স্যার আমি ভ্যাকিউম করে দিই না, তাহলে তো হয়, রিস্ক নেবে নাকি? ঠিক আছে, অত রিস্ক নেবো না, ঠিক আছে? ভ্যাকুয়াম করলে কোথায় একটুখানি ঢুকে যাবে, ভ্যাকুয়ামের কোনো গ্যারান্টি আছে? টক করে ঢুকে গেলে এয়ার দিয়েছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ইট উইল বি আ ভেরি ডিভার্সিটিং মিক্সচার মিলি, ঠিক আছে? আচ্ছা, আর তার উপর এটাকে উল্টে আমি রেখেছি, তার মানে যেতেও পারছে না, দাম করে পেটে চোখ মুখে গুজিয়ে যাবে একবারে খল্প সাইজ, ঠিক আছে? তো এই হচ্ছে গল্প, তাই জন্য আমরা কি করে দেবো জলদি বল? ওয়াটার পুরো ফিল করে দেবো। এবার ভালো করে বুঝ, পুরো জায়গাটা ওয়াটার ফিল করা আছে, এবার এখান থেকে কি আসছে? আস্তে আস্তে H2 আসছে, ওয়াটার এই হাইড্রোজেন আসছে। হাইড্রোজেন গ্যাস, তার মানে হাইড্রোজেন কি? হালকা। হালকা হলে কোথায় উঠতে চাইবে? ওপরের দিকে। যত ওপরের দিকে উঠে উঠে অ্যাকুমুলেট হবে তত সে চাপ দেবে। চাপ দিলে ওয়াটারটা কোথায় আসবে? ওয়াটারটা নিচের দিকে আসবে, নিচের দিকে এসে এইখান দিয়ে বেরিয়ে যাবে, কারেক্ট অর নট? আর তত কি হবে? হাইড্রোজেনটা কালেক্ট হতে থাকবে, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন কিভাবে কালেক্ট করা হয়? বাই দ্য আপওয়ার্ড, বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, ঠিক আছে? বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। আর একটা জিনিস অ্যাড করতে হবে, আপওয়ার্ড ডেলিভারি অফ হাইড্রোজেন, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, আপওয়ার্ড ডেলিভারি অফ হাইড্রোজেন and downward displacement of water, ঠিক আছে? ভালো, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? ওকে, আমার কপালে এখানটা এরকম হয়েছে, এইটা এখানটা হলে ভালো ঠিক হয়ে যেত। অ্যাকশন অফ স্টিম অন অ্যালুমিনিয়াম, অ্যাকশন অফ স্টিম অন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সাথে কি দিতে হবে তাহলে? স্টিমই দিতে হবে। ক্যান নেভার ক্যান ম্যারি অল, Mg এরও পরে ম্যারি অল, তাহলে অবভিয়াসলি কি দিতে হবে? স্টিম দিতে হবে, ঠিক কি না? আর স্টিম দিলে আমরা কি জানি? হাওয়া বেশি, তাহলে কি তৈরি হবে? অক্সাইড তৈরি, Al2O3 প্লাস H2। তাহলে দেখ 800 ডিগ্রি সেলসিয়াস, 800 ডিগ্রি সেলসিয়াসে অবভিয়াসলি জল আর জল নেই, কি হয়ে গেছে? স্টিম হয়ে গেছে, ঠিক আছে? অ্যাট দিস টেম্পারেচার, যদিও Al2O3 টা খুবই খারাপ জিনিস, আমরা এটাকে নিই না, কেন? ওটা কি করে দিই? অক্সিডেশন হয়ে ব্রেকডাউন হয়ে যায়। এই যে তোদের মনে আছে, এদিকে আমার ভালো,
It forms the aluminum oxide and makes it inactive. There is no further reaction due to the oxide coating. ঠিক আছে, Al2O3 কি করে দেয়, একটা লেয়ার অফ অক্সাইড ফর্ম করে দেয়, সেটা কি করে দেয়, ফার্দার স্টপ দ্য রিঅ্যাকশন আর হাইড্রোজেন তৈরি হতে দেয় না। তাই জন্যই আমাদের কোশ্চেন এটা কি আসবে, why we cannot use aluminum, or the aluminum is very very available in market। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে। নেক্সট আমরা আসবো কি নিয়ে, জিঙ্ক নিয়ে। জিঙ্ক দিয়ে করবো, ঠিক আছে। এবার পিওর জিঙ্ক আবার হবে না, জিঙ্কের কি আসতে হবে, জিঙ্ক গ্র্যানিউলস। জিঙ্ক গ্র্যানিউলস বা জিঙ্ক মানে নোংরা জিঙ্ক যেটাকে বলে, যাতে রিঅ্যাকশনটা ফাস্ট হয়। ঠিক আছে, it is even less reactive, that is it react only when heated and steam is passed over it। ঠিক আছে, steam pass করতে হবে, hydrogen is liberated when zinc is converted to zinc oxide, Zn plus ZnO। দেখ H2O কি স্টিম ফরম্যাটে আছে কি নেই, কারণ জিঙ্ক আরো নিচে, তাহলে স্টিম অবভিয়াসলি দিতে হবে ZnO plus H2। zinc oxide is yellow and is এটা important। Number 3, name the oxide which is yellow when hot, white when cold। very very important, মার্ক করে না, গোল করে ঠিক করে, ঠিক আছে, ওরা মার্ক করিস না ভাই, বক্স বক্স পর বক্স বক্স, ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট। একটা অক্সাইড যেটা ইয়েলো এন্ড হোয়েন হট, কোল্ড হোয়েন হোয়াইট। হ্যাঁ কি কি আরে না ওরা মার্ক করিস কেন বাংলা, যেগুলো পড়তে হচ্ছে সেগুলো পড়। সব ভুলিয়ে পরীক্ষার সময় তুই যত বেশি মার্ক করবি না, যত স্পেসিফিক মার্ক করবি পরীক্ষার সময়, তত কি হবে বলতো, ইজি হবে রিভিশন করা। ওইগুলোই দেখে 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 পড়ে যাবি, ব্যাস। ঠিক আছে, এবার দেখে দেখে পড়ে যাওয়ার সময় বাকিটা তোর ওপর, যে এইটা নিয়ে তুই আর 5টা জিনিস মনে করতে পারছিস কি। আয়রন, এই আয়রন, আয়রন আরো নিচে, তারপরে কি লাগবে, স্টিম লাগবে। হয়ে গেছে Fe3O4, ঠিক আছে, Fe2O3 হাজার জিনিস হতে পারে। ঠিক আছে, the reaction is reversible if the hydrogen is formed and non removed, the iron oxide, terrific teroxide, triferic teroxide formed when reduced to black on iron। চলো এটা দরকার নেই, এখানে ওই সেম জিনিসটা লেখা আছে। ঠিক আছে, এখানে সেম জিনিসটা লেখা আছে, এখানে লেখা আছে বয়লিং ওয়াটার, উপরে স্টিম দেওয়া আছে, এখানে এটা হচ্ছে স্টিম, কি রুল হ্যান্ডেল করে আসছে, দিয়ে হাইড্রোজেন কালেকশন হচ্ছে। নেক্সট, দরকার নেই। Equilibrium is obtained through the chemical change is known as chemical equilibrium। chemical equilibrium কি আমি একটু বলে বলে বুঝিয়ে দিই। যখন তুই রিঅ্যাকশনটা শুরু করলি, ভালো করে বল, তোকে এই এই জিনিসটাই দেখায়, তাহলে বুঝতে পারবি। আর্টিস্টিক বোর্ড, আরে কি হলো, রাগ করেছি। N2 plus H2 কি রিঅ্যাকশন হয়, NH3। এটা রিভার্সিবল রিঅ্যাকশন, কারেক্ট না। যখন টাইম t ইকুয়ালস টু 0, যখন শুরুতে শুরু করেছিস, তখন এই রিঅ্যাকট্যান্টটা তোর কাছে কত পার্সেন্ট, 100 গ্রাম ধরে নে, কত 100 গ্রাম, তখন এই প্রোডাক্টটা তোর কাছে কত, 0 গ্রাম, কারেক্ট না। ঠিক আছে, at t ইকুয়ালস টু 5 তোর কাছে রিঅ্যাকট্যান্টটা কত, রিঅ্যাকট্যান্ট কত 50 গ্রাম, প্রোডাক্ট কত 50 গ্রাম। এটাই তো ল অফ কনজারভেশন, তো এটাই বলছে। ঠিক আছে, তো যখন এইরকম জায়গাটা পৌঁছে যাবে, তখন তারা কি করবে, যা প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্টটা সব আবার কিসে কনভার্ট হয়ে যাবে, রিঅ্যাকট্যান্ট, রিঅ্যাকট্যান্ট আবার প্রোডাক্টে কনভার্ট, প্রোডাক্টটা রিঅ্যাকট্যান্টে, রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্ট, রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্ট, এটাই তো রিভার্সিবল, এটাই তো রিভার্সিবল। সব রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে চলে যাবে একদম, এটাই বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আবার সব রিঅ্যাকট্যান্ট কিসে চলে যাবে, প্রোডাক্টে, সব প্রোডাক্ট কিসে চলে আসছে, রিঅ্যাকট্যান্টে। দেন দিস ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যা প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টটাই ভেঙে আবার কোথায় চলে আসছে, রিঅ্যাকট্যান্ট, এন্ড দিস ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, শোন, ক্লাস 11 এর এক্সাম্পল। ঠিক আছে, সলিড লিকুইড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলে। সলিড লিকুইড কি রকম, ধর তুই একটা ফ্লাস্ক রেখেছিস, ঠিক আছে, থার্মোস ফ্লাস্ক, এই সেইকার বোতল বালতি রেখেছিস, তো ফ্লাস্কের ভেতরে তুই কি করে দিয়েছিস, বরফ দিয়ে দিয়েছিস আর জল দিয়ে দিয়েছিস, আর থার্মোস ফ্লাস্কটার টেম্পারেচার রেখেছিস 0 ডিগ্রি সেলসিয়াস। কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বোঝ 0 ডিগ্রি সেলসিয়াসটা একটা দারুণ টেম্পারেচার। কেন, কারণ ভাব দুটোই বুঝবি, জল বরফ 0 ডিগ্রিতেই হয়, বরফ জল, বরফ জলে 0 ডিগ্রিতেই হয়। তার মানে গল্পটা কিরকম হচ্ছে, এই হচ্ছে ফ্লাস্ক, এখানে কিছু বরফ আছে, কারেক্ট অর নট, আর এখানে কিছু কি আছে, এখানে কিছু কি আছে, জল আছে। ঠিক আছে, ফ্লাস্কটার টেম্পারেচার কত দেয়া আছে,
অ্যাট পার্টিকুলার টাইম যতটা বরফ, 0 ডিগ্রিতে বরফ বলছে তো, আবার 0 ডিগ্রিতে জলটাও কিসে কনভার্ট হচ্ছে, বরফ। তার মানে 5 গ্রাম বরফ যদি জলে কনভার্ট হয়, তাহলে 5 গ্রাম জলও বরফে কনভার্ট হচ্ছে, দিস ইজ কল্ড ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, চিন্তা ভাবনা বুঝেছিস? তাহলে দুটোই কিন্তু সব সেম। যেই বরফটা জলে যাচ্ছে সেই জলটাও কিসে হচ্ছে, দরকার নেই, জল যাই করে না, 5 গ্রাম বরফ যদি জলে কনভার্ট হয়, 5 গ্রাম জলই আবার বরফে কনভার্ট হয়। দিস ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। দুটোই স্টেবিলিটিতে আছে। কেন, কিসের জন্য? 0 ডিগ্রি। যদি আমি 0টা বাড়িয়ে 3 ডিগ্রি করে দিই, তাহলে সব বরফ গলে জল। যদি 0টা কমিয়ে -3 ডিগ্রি করে দিই, সব জলটা জমে বরফ। যেই 0তে রেখেছি, একটা পার্টিকুলার টেম্পারেচারে রেখেছি, মেনটেন করছি, তাহলে যা বরফ জলে যাচ্ছে সেই জলটা আবার বরফে কনভার্ট হচ্ছে। বরফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। মানে আমার এই ঘরটায় 10 জন আছে, 5 জন ঢুকলো, 5 জন বেরিয়ে গেল, ঠিক আছে? আমার ঘরে 10 জন আছে, 5 জন ঢুকলো, 5 জন বেরিয়ে গেল। ঘরে কতজন আছে? 5 জনই আছে। কিন্তু এই চেঞ্জটা হতে হতে হচ্ছে, দাঁড়িয়ে চেঞ্জ নয়, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, কিন্তু ইকুইলিব্রিয়াম চেঞ্জ বাট কনস্ট্যান্ট। বুঝতে পারলি? চেঞ্জ হচ্ছে, 5টা মানুষ এলো, অন্য 5টা অন্য মানুষ বেরিয়ে গেল, কিন্তু আমার ঘরে কত রয়ে গেল? 10 তো 10ই রয়ে গেল। বুঝতে পারলি? ঠিক আছে, সো দিস ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। যাকে এটা 11-এ পড়বে তোমরা, এখন দরকার নেই। When metals are reactive state, এটা হয়ে গেল। Rate of reaction is fastest in the case of magnesium, but it progressively decrease in the case of aluminium, zinc and iron. ঠিক আছে, কেন in the case of magnesium, aluminium, zinc the reaction stop after some time? This is because super important, because the oxide of this metal stick on the surface of the respective metal and thus no further oxidation goes on. ঠিক আছে, বুঝতে পারলি কি বাকি? ওকে, ওয়াটার গ্যাস WGSR মনে আছে? ওয়াটার গ্যাস WGSR, CO plus H. water gas single. white hot coke. ঠিক আছে, তো কার্বন when steamed is passed over the red hot coke, water gas that is CO plus H2 is formed, C plus H2 that is CO plus H2. ঠিক আছে, ওয়াটার গ্যাস, এটা ওয়াটার গ্যাসকে আবার সেপারেট করার জন্য কি করতে হবে? একে আবার জল দিতে হবে প্রেসারে, আবার তাকে সেপারেট করার জন্য জল দিতে হবে প্রেসারে। 3টে স্টেপে আমরা জল দিই, 3টে স্টেপে জল ঢালবো খালি প্রেসারে, ব্যাস। চলে এসছে সেই ভগবান তুল্য জিনিসটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ক্যাঙ্গারু নেভার ক্যান ম্যারি অল জেব্রা ফিনি, শাড়ি পরবে, এখানে আরেক কথা নেই। হাইড্রোডে কুত্তা হাগা এজি পিটি এইউ, ঠিক আছে, অনেক কথা নেই আর কি, তো নেই। তাহলে কি রিঅ্যাক্টিভিটি কমছে, রিঅ্যাক্টিভিটি যত নিচের দিকে যাবে তত কমবে। আলটিমেটলি এই সিলভার, প্ল্যাটিনাম আর হচ্ছে গোল্ড নন রিঅ্যাক্টিভ, মানে তারা রিঅ্যাক্ট করেই না, তাদেরকে যেখানে ইচ্ছা দিবে, ঠিক আছে, সো দে উইল নট রিঅ্যাক্ট এট অল। ঠিক আছে, thus potassium being the most reactive, potassium সবাইকে ডিসপ্লেস করতে পারে নিজের জায়গা থেকে। পটাশিয়াম হাইড্রোজেনকে অবভিয়াসলি ডিসপ্লেস করবে, তার মানে হাইড্রোজেনের ওপরে যারা আছে তাদের সবাইকে নিয়ে আমরা হাইড্রোজেন বার করতে পারি। তোর মধ্যে হাইড্রোজেন আছে, আমি তোর পাশে যদি পটাশিয়ামকে রেখে দিই, তোর থেকে হাইড্রোজেন লাকি মারবে, বার করবে, আর তোর সাথে কে জুড়ে যাবে? পটাশিয়াম। বুঝতে পেরেছো? হাইড্রোজেন দো non metal is included in the series because it can form a positive ion. কোশ্চেন কিন্তু আছে যে হাইড্রোজেন নন মেটাল হওয়ার সত্ত্বেও কেন আমরা হাইড্রোজেনকে ইনকর্পোরেট করেছি মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজে? It would occupy a position based on the formation of the positive ion. ঠিক আছে, the ability, এই যে সিরিজ আছে না, দেখতে পাচ্ছিস, এই সিরিজটা তোকে পরীক্ষায় দিয়ে দেবে যে সব থেকে ভালো হাইড্রোজেনকে কে রিপ্লেস করাবে, সব থেকে বেশি কে করাবে? পটাশিয়াম, তারপরে সোডিয়াম, একই জিনিস। ঠিক আছে, লেড, হ্যাঁ পিবি বলবি, কত অব্দি? পিবির পরে আর কেউ হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে না। lead and metal that are further below the activity series shows no reaction with water even when metals are hot and still. ঠিক আছে, স্যালিয়েন্ট ফিচার এইগুলো বলেছে। ও স্যার নট ইন সিলেবাস স্যার, কোনটা? নিচে দেখুন, ও, নট ইন সিলেবাস দিয়েছে কেন বইতে, বেকার বেকার পেজ ওয়েস্ট করছে। ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন, এটা তো ভাই এগুলো সব জানা রে ভাই। ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড, চল ডাইলিউট অ্যাসিড দিয়ে করি, হ্যাঁ সো ভাই সব জানা, ভাই সব জানা, তো সব জানা। দেখ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলি তো, এটা কি বলি? সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, চল একটু হঠাৎ করে ফেলি। ম্যাগনেসিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করলো, হাইড্রোজেন বেরিয়ে গেল, MgCl2 হয়ে গেল। ম্যাগনেসিয়াম H2 কে রিপ্লেস করলো, H2 বেরিয়ে গেল, MgSO4 হয়ে গেল। বুঝতে পারলি? নেক্সট অ্যালুমিনিয়াম হাইড্রোজেনকে রিপ্লেস করলো, কি হয়ে গেল? H2 AlCl3 হয়ে গেল।
অ্যালুমিনিয়াম হাইড্রোজেনকে নিয়ে রিপ্লেস করলে এল SO4 হোল 3। এবার হোল 3 কোথা থেকে এলো? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3, SO4 এর ভ্যালেন্সি -2 চলে এলো এদিকে একদম। ঠিক আছে, বুঝতে পেরেছো? জিঙ্ক নিজের ছেলে মেয়েদের কোন ক্লাসটা ভালো করে পড়াবে বলতো? 6 7 8, বাদ বাকিটা এমনি হয়ে যাবে। ঠিক আছে, 6 7 8 ইজ দ্য বেস। ওটা যদি নোট পড়া হয়ে যায় সব নড়ে গেছে, গল্প শেষ মোটামুটি। আর আর দাঁড়াবে না, এমনি দাঁড়াবে, পড়াটা দাঁড়াবে। ঠিক আছে, জিঙ্ক এদিকে আয়। জিঙ্ক জেডেন, জিঙ্ক হাইড্রোজেনের উপরে হাইড্রোজেনকে মারলো লাথি, হাইড্রোজেন বেরিয়ে গেল, ZnCl2 হয়ে গেল। জেডেন এখানে দিয়ে করলো, হাইড্রোজেনকে মারলো লাথি, ZnSO4 হয়ে গেল। HCl একটা অ্যাসিড, H2SO4 ও একটা অ্যাসিড, H2SO4 কে বলে বাপু কা বাপ অ্যাসিড। হ্যাঁ, বাপের বাপ H2SO4 সবথেকে হেভি অ্যাসিড। ঠিক আছে, নেক্সট আয়রন। এভরিওয়ান আয়রন হাইড্রোজেনের উপরে হাইড্রোজেনকে মারলো লাথি, হাইড্রোজেন বেরিয়ে গেল, একা থাকতে পারে না, H2 গ্যাস হয়ে বেরিয়ে গেল, FeCl2 কি করে এলো? আয়রনের ভ্যালেন্সি 2, ক্লোরিনের ভ্যালেন্সি -1 চলে এলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কি বলবো? Fe প্লাস H2SO4 মারলো লাথি, H বেরিয়ে গেল, FeSO4 প্লাস H2 গল্প শেষ। ঠিক আছে, বুঝতে পারলি? ইন দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ দ্য হাইড্রোজেন জিঙ্ক ইজ মোস্ট প্রেফার্ড। গিভ রিজন উইল কাম ফ্রম হিয়ার। কারণ জিঙ্ক not so reactive, not very less reactive, zinc is well available, zinc is low cost, zinc একদম সব দেওয়া আছে। আদার মেটালস আর নট বিকজ অফ দ্য ফলোইং রিজন। কেন আদার মেটাল গুলোকে ইউজ করা হয় এটা পরীক্ষা করো। জিঙ্ককে কেন ইউজ করা হয়, আদার মেটাল গুলোকে কেন ইউজ করা হয় না? কারণ সোডিয়াম আর পটাশিয়ামকে যদি করিস ল্যাবে আগুন ধরে যাবে, প্রিন্সিপাল উঠে যাবে। ঠিক আছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম কি প্রচন্ড কি এক্সপেন্সিভ, তাই জন্য আমরা নেবো না। অ্যালুমিনিয়ামকে কেন নেবো না? তারা কি করে দেবে? অক্সাইড ফর্ম করে দেবে, কোট করে দেবে, মেটালটার উপর গায়ে গিয়ে পড়ে যাবে। আয়রন হ্যাজ টু বি হিটেড, বাট when the hydrogen is produced it contains impurity like hydrogen sulfide and sulfur dioxide. আয়রনকে তাই নেবো না। ঠিক আছে, আয়রনের মধ্যে সালফার তো থাকে। লেড, ঠিক আছে, লেড ইনসলিউবল, লেড ভারী, তারপরে কি রিঅ্যাকশন হবে বলতো? প্রেসিপিটেট রিঅ্যাকশন। ঠিক আছে, লেডের কি হবে? প্রেসিপিটেট রিঅ্যাকশন। আর প্রেসিপিটেট পড়া মানে গল্প শেষ, রিঅ্যাকশন স্টপ। হাইড্রোজেন ক্যান নট বি প্রিপেয়ার ফ্রম দ্য মেটাল দ্যাট আর বিলো, কারণ তারা হাইড্রোজেনকে রিপ্লেস করতেই পারবে না। ঠিক আছে, তো Cu প্লাস HCl এটা মাঝে মাঝে দিয়ে দেয়, কপার প্লাস HCl, তখন রিঅ্যাকশন কিন্তু হবে না। যদিও কপারের সাথে কিন্তু H2SO4 যদি ডাইলিউট মারা থাকে জল জলে তাহলে রিঅ্যাকশন করবে, সেটা আলাদা কথা, কিন্তু HCl এর থেকে করবে না। চলে এসো ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন ফ্রম অ্যালকালি। অ্যালকালি থেকে হাইড্রোজেনকে সরাও। দেখ Zn, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই। ঠিক আছে, আজকে করু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, ওকে। আমি পরীক্ষা নেব বলতে ওদের বায়োলজিটা শেষ, ওকে, বায়োলজিটা আর একটা চ্যাপ্টার বাকি, কেমিস্ট্রির আর দুটো চ্যাপ্টার বাকি। তো মোটামুটি আশা করি এই এই সপ্তাহ মানে এই মাসের মধ্যে আমি শেষ করে দেবো, আশা করি। হ্যাঁ হ্যাঁ, পুজোর বাদে পরীক্ষাটা নেবো, কারণ আমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কটারই সব কটারই। অবশ্যই, আমি তো নেবই, আমি তো নেবই, আমি তো নেবই। হ্যাঁ হ্যাঁ, ম্যাথসটা আমি জানি, ম্যাথসটা তো তো খারাপ হয়েছে, তো এবার ম্যাথসটার জন্য আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, তো বায়োলজিটা কি ভাল আমি তো জানি না, বা কেমিস্ট্রিটারও কি করেছে সেটা জানি না, আশা করছি কিছু তো একটা বেটার পজিশনেই আছে ওই দুটো, আশা করি। তো ফিজিক্সটা আমি জানি ফিজিক্সটা ওদেরকে আস্তে আস্তে আমি পড়াচ্ছি। এই বললো ওই 35 না কত এরকম একটা ঘরে আছে, 30 35। ঠিক আছে, তো এইটা হচ্ছে জায়গা, তো সেটা তো চাপের ব্যাপার বলছে। আমি স্যার কিভাবে নাম্বার দেবো সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, যে আমি ও পড়েছে কিন্তু কোন জায়গায় নাম্বার দেবো সেটা আমি বুঝতে পারছি না। কারণ অনেক কটা জায়গায় মিসলিড অঙ্ক হচ্ছে আর কি। ঠিক আছে, তো পুরোটা করছে না, বা কোনো জায়গায় মিস হয়ে যাচ্ছে, বা অঙ্কটা করছে না, তো এই এই জায়গাগুলো। হুম, 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 হুম। ও স্যার পড়ায়, কিন্তু স্যার কিন্তু পড়ায়, কিন্তু ওরা গিয়ে হয়তো বাড়িতে প্র্যাকটিসটার জন্য মেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
বুঝতে পারি খাই দিয়েছি তোকে খাই দিব তুই কি বলছিস হয়নি হ্যাঁ কালকে তো মারাইলো আচ্ছা ঠিক আছে, আমি 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 অঙ্কটা আবার পরীক্ষাটা স্টার্ট হবে। ওটা ওটা হবে, ওটা হবে কিন্তু আমরা করিয়ে দেবো, সেটা করার না। অসুবিধা, আপনি ওটা নিয়ে টেনশন নেবেন না, ঠিক আছে? কিন্তু ওইটাই জায়গা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, অনেকটা ড্রপ ডাউন করে যাবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি বলি, আপনি টেনশন করবেন না, আমি বলি, অবশ্যই বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক 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 আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আমি আমি এক্সামটা স্টার্ট করব, পুজোর পরে এক্সামটা স্টার্ট করব, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ এই আসতে স্যার আমাদের সিক্সে মার্কস কি করে ফর্ম করতে জানি। they react with এদিকে দেখ, they react with acid and can even react with hot concentrated alkali to form hydrogen and soluble salts, ঠিক আছে? চলো দেখো, মেটাল পাউডার জিঙ্ক প্লাস NaOH, তাহলে কি হচ্ছে NaZnO2 প্লাস H2, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? এই হাইড্রোক্সাইড NaZnO2 প্লাস H2, যদিও একই জিনিস, K2ZnO2 একই জিনিস, Pb Na2PbO2 একই, মানে জিনিসটা একই হবে অ্যাকচুয়ালি। তো এটা মাথায় রাখতে হবে একটু, মানে যেই মেটালটা আছে তার একটা অক্সাইড ফর্ম হবে, আর যেই মেটালটা আছে সেটা চলে যাবে। এই যে দেখ, এই মেটালটা ZnO2, আর এখানে একটা মেটাল আছে Na2, ঠিক আছে? ডবল স্পেস না। আচ্ছা সিঙ্গেলই হচ্ছে নেক্সট ZnO হয়ে গেছে, ZnO হয়ে গেছে, আর K টা চলে যাবে K2। এবার K এর প্রথমে যে 2 হলো, এই টোটাল ব্যালেন্সই হচ্ছে 2 থেকে। নেক্সট PbO2, ঠিক আছে? লেডের PbO2 লেড অক্সাইড, আর Na হয়ে যাবে Na2, ঠিক আছে? PbO2 K হয়ে যাবে K2। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সেম ভাবে এই জায়গাগুলো আছে আর কি, ঠিক আছে? তবে অ্যালুমিনিয়ামটা ইউজ করব না। এইখানে আমাদের oxides of hydroxide of zinc, lead and aluminum are amphoteric in nature, মানে they react both with base as well as with acid, ঠিক আছে? হ্যাঁ আগেই ছিল। In nature, that is, they react with both base and acid to give salt and water. দেখ ZnO কি HCl এর সাথে করছে ZnCl2 plus H2, ঠিক আছে? salt and water. Zinc chloride is a salt, H2O, neutralization reaction. ZnO NaOH এর সাথে করছে salt and water, বুঝতে পারলি? So that's why they are called amphoteric. কোশ্চেন আছে এখানে যে কেন আমি জিঙ্ক, অ্যালুমিনিয়াম এন্ড লেডকে amphoteric বলি, কারণ তারা both base and acid এর সাথে রিঅ্যাক্ট করে। রিঅ্যাকশনে মনে থাকুক বা না থাকুক, এইটা যেন মনে যে both acid আর এর সাথে রিঅ্যাকশন করে, বুঝতে পারলি কি বললাম? ল্যাবরেটরি প্রিপারেশন অফ কি হাইড্রোজেন, ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন আমরা কি ইউজ করি? গ্র্যানুলেটেড জিঙ্ক, মানে দানা দানা জিঙ্ক, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, কারেক্ট অর নট? ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা রিঅ্যাকশনটা একটু দেখে নেবো কিরকম ভাবে রিঅ্যাকশনটা হচ্ছে। চল, Zn প্লাস কি HCl, তাহলে কি হবে ZnCl প্লাস H2, জিঙ্কের হচ্ছে 2 বসে গেল, ঠিক আছে? এবার এটাকে ব্যালেন্স করে নিতে হবে আমাদের। এখানে 2 বসিয়ে দিলাম, এখানে 2 আছে, Zn একটা ক্লোরিন দুটো হয়ে গেল, ঠিক আছে? সো দিস ইজ দ্য ল্যাবরেটরি প্রিপারেশন, মানে ল্যাবের মধ্যে আমরা এরকম ভাবে প্রিপেয়ার করি। আইদার HCl দিয়ে করতে পারি, বা আমরা কি দিয়ে করতে পারি H2SO4, যেমন Zn প্লাস H2SO4, তাহলে কি হলো ZnSO4 প্লাস H2। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? ঠিক আছে, দিস আর দ্য ল্যাবরেটরি প্রিপারেশন। আর কালেকশন অফ দ্য হাইড্রোজেন কিভাবে করব? বাই দ্য আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার এন্ড আপওয়ার্ড ডেলিভারি অফ হাইড্রোজেন, ঠিক আছে? ওয়াটারটা কেন রাখবো? কারণ হাইড্রোজেন উইথ এয়ার ইজ আ ডিভাস্টেটিং মিক্সচার বা ডেডলি মিক্সচার, আগুন ধরে যাবে, ঠিক আছে? এই জিনিসটা, তাহলে দেখ আস্তে আস্তে আমরা এই জিনিসটাকে পরীক্ষা দিতে পারে। ওপর থেকে কি ঢালবো? থিসেল ফানেল দিয়ে কি ঢালবো? আস্তে আস্তে কি করবো? সালফিউরিক অ্যাসিড ঢালবো। মেন কথা হচ্ছে
এই থিসেল ফানেলের মুখটা যেন এই জিঙ্কের জলের মধ্যে ডুবে থাকে। কেন? কারণ ওপর দিয়ে কি রাখছি, সালফিউরিক অ্যাসিড, HCl, এগুলো খুব কি রিঅ্যাক্টিভ, হাওয়ার সাথে এসে গেলে জ্বলে যেতে পারে। ঠিক আছে, তার জন্য থিসেল ফানেলের মুখটা কোথায় রাখবো? ভেতর দিকে আমরা গুঁজে রাখবো। এইটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিং। তাহলে এখানে HCl আসছে আর নিচে কি আছে, জিঙ্ক, নিয়ে রিয়াকশন হয়ে কি তৈরি হবে, H2। তাহলে গ্যাসটা কি হবে, আস্তে আস্তে উঠবে। আর এই যে ZnCl2 বা H2SO, ZnSO4, এগুলো কি এই তলা কি পড়ে রয়ে যাবে। H2 এসে গেল, গিয়ে ওয়াটার আছে, আপওয়ার্ড ডেলিভারি অফ হাইড্রোজেন, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। ঠিক আছে, zinc granules are preferred for this reaction over pure zinc because impurity present in the zinc কি করে, রিঅ্যাকশনটাকে ফাস্ট করে, affect the speed of the rate of the reaction। অবজারভেশন হবে এটা, কালেকশন অফ দ্য গ্যাস ওভার ওয়াটার করব, কালেকশন অফ হাইড্রোজেন। কেন ওয়াটার কালেকশন অফ হাইড্রোজেন কি করে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, বিকজ ইট ইজ ভ্যারিয়েবলি ইনসলিউবল ইন ওয়াটার। ঠিক আছে, ওয়াটারে ইনসলিউবল মোটামুটি। ঠিক আছে, 20 ml of hydrogen dissolved in 1 liter of water under normal condition. It forms an explosive mixture with air. Number 2 is more important. It forms explosive mixture with air and therefore cannot be collected by downward displacement of air even though it is lighter than air. হাওয়ার থেকে কম ভারী, হাওয়া দিয়ে ডিসপ্লেসমেন্ট করা যেত, কিন্তু করবো না। কেন? কারণ এয়ারের সাথে মিশে গেলে গল্পগুলো গাছে উঠে যাবে। ঠিক আছে, প্রেজেন্ট ইন হাইড্রোজেনের প্রেজেন্ট আছে কি কি, অনেক ইম্পিউরিটি থাকে, H2S, কারণ হাইড্রোজেন কি একা তো থাকতে পারে না। ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, অক্সাইডস অফ নাইট্রোজেন, PH3, আর্সেনিক। ঠিক আছে, এইসব জিনিসগুলো। Impurities can be removed by passing it through silver nitrate, lead nitrate and caustic potash. রিঅ্যাকশন দরকার নেই, নামগুলো দরকার। কি দরকার? নামগুলো দরকার, যে ইম্পিউরিটিসটা কিভাবে আমি রিমুভ আউট করব। ওকে, এইরকম ভাবে রিমুভ আউট করব। এই যে ডায়াগ্রামটা, এই এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, খুব খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার জন্য ইমপিওর হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা তৈরি হলো, এই হাইড্রোজেনটা ইমপিওর, এই হাইড্রোজেনটাকে আমি দিতে পারবো না। এই হাইড্রোজেনটা আমি ফ্যাক্টরিতে তৈরি করার পর একটা বোতলের মধ্যে ভরে আমি পাঠিয়ে দেবো কোথাও, সেটা হতে পারবে না। তো হাইড্রোজেনটাকে কি করতে হবে, পিউরিফাই করতে হবে। হাইড্রোজেনের মধ্যে অনেক কিছু থাকে, তো হাইড্রোজেনটা আমি ঢোকালাম, কি আছে, সিলভার নাইট্রেট সলিউশন আছে। ঠিক আছে, সিলভার নাইট্রেট, দেখ দেখ, সিলভার নাইট্রেট সলিউশন আছে। সিলভার নাইট টু রিমুভ দ্য আর্সেনিক অ্যান্ড ফসফিন। তাহলে আর্সেনিক ফসফিন গুলো রিমুভ হয়ে গেল, দিয়ে এবার এটা যাচ্ছে, এবার এটা যাচ্ছে, H2S, এইগুলো যাচ্ছে। এইগুলোকে রিমুভ করার জন্য কি করলাম, লেড নাইট্রেট সলিউশনে দিলাম। এবার এইগুলো যাচ্ছে, HCO2, SO2 আর H2O, এইগুলো যাচ্ছে। এইটাকে রিমুভ করার জন্য কি দিলাম, KOH। মনে আছে তো, KOH কি করে, কার্বন ডাইঅক্সাইড কে টেনে নেয়। ঠিক আছে, দিয়ে এবার H2 টা গেল, H2O টাকে এবার রিমুভ করতে হবে। মানে গল্পটা কি বলছে, গল্পটা কি বলছে বলতো, এখানে এইগুলো ইম্পিউরিটি, এর সাথে হাইড্রোজেনটা তো আছেই। আবার চলে গেল, এটা ইম্পিউরিটি, এর সাথে হাইড্রোজেনটা তো আছেই। আবার চলে গেল, সবকটা রিমুভ করে দিল, এটা ইম্পিউরিটি, H2O টা ইম্পিউরিটি, তার সাথে তো হাইড্রোজেনটা আছেই। ঠিক আছে, এবার আমার কি কাজ, এই লাস্ট অব্দি এই H2O টাকে রিমুভ। তুই বুঝছিস, হাইড্রোজেনের সাথে H2 আছে, ইট ইজ নট লাইক দ্যাট হাইড্রোজেন। আমি কি বললাম, ইমপিওর H2, তার মানে H2 টা আছে আর ইম্পিউরিটি গুলো এইগুলো। শুধু এইটা নয়, মানে তুই ভাবছিস যে H2S এর মধ্যে থেকে H বার করবে না, H2S তো আলাদা, সেটা রিমুভ, তাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তার মানে লাস্ট অব্দি আর কে কে, এইগুলো ইম্পিউরিটি, লাস্ট অব্দি কোন ইম্পিউরিটিটা পড়ে আছে, H2O, সেটাকে রিমুভ কি করব, অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, জলটা টেনে নেবে, পিওর ড্রাই হাইড্রোজেনটা আউট হয়ে যাবে, সেটাকে বক্সে পুরে, সিলিন্ডারে পুরে বেঁচে দেবো। বুঝতে পারলি কি বললাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে ভাই, বিরাট ইম্পর্টেন্ট। রিঅ্যাকশন দরকার নেই, শুধু কি দরকার, কি দরকার, সিলভার নাইট্রেট দিয়ে কে কে বেরোয়, PbNO3 দিয়ে কাকে কাকে রিমুভ করবি, KOH দিয়ে কাকে কাকে রিমুভ করবি, অ্যানহাইড্রাস ক্লোরাইড দিয়ে কাকে রিমুভ করবি, গল্প শেষ। ঠিক আছে, and this thing is very 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 important। ঠিক আছে, কাকে কোনটা দিয়ে রিমুভ করবি, ইম্পিউরিটিস গুলোর নাম এখান থেকে পড়ে আরামসে দেখে নিতে পারবি। তো দ্যাট ইজ দ্য থিং, ক্লিয়ার? A drying agent is used to dry the gas. Common drying agent is fused key, calcium chloride, caustic potash, stick and phosphorus pentoxide can be used to remove water vapor. The gas is purified and dried and then collected over the mercury because mercury has no reaction with it. Mercury সাথে করতে পারিস, সেটা তো যা ইচ্ছে ব্যাপার। ঠিক আছে, প্রিকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিকশনের মধ্যে কি, the apparatus should be airtight, কারণ এয়ার হলেই গল্প শেষ, আগুন জ্বলে যাবে। There should be no flame burning near the apparatus, কারণ আগুন জ্বলে কি, হাইড্রোজেন বিভৎস ভাবে কি এক্সপ্লোসিভ ইন নেচার। ঠিক আছে, the gas should be collected only after the air in the apparatus has escaped. যতক্ষণ না এয়ার বেরিয়ে যাবে ততক্ষণ আমি করতে পারবো না, মানে আমাকে ওয়েট করতে হবে।
ঠিক আছে, হাওয়াটাকে বার করে দিতে হবে। ঠিক আছে, দিস ক্যান বি হেল্প বাই দ্য কালেক্টিং সাম অ্যামাউন্ট অফ গ্যাস ইন আ টেস্ট টিউব এন্ড টেকিং ইট ইনটু আ ফ্লেম। মানে একটুখানি জ্বালিয়ে দিতে হবে, হালকা জ্বলবে, এয়ারটা জ্বলে গেল, তারপরে কাল। ঠিক আছে, the last one is very important. Number 4. The end of the thistle funnel should be dipped under acid so as to prevent gas from escaping from the thistle funnel. ঠিক আছে, মানে গ্যাস ধর thistle funnelটা এখানে, ভালো করে বুঝ, thistle funnelটা এখানে, হাইড্রোজেনটা বেরোলো, হাইড্রোজেনটা বেরিয়ে এদিকে দেখ, thistle funnelটা ধর এইখানটা অবধি আছে। ঠিক আছে, ধর এই অবধি আছে thistle funnel। ঠিক আছে, তাহলে এখান আর এইখানেও একটা ফানেল আছে, ঠিক কি না? তাহলে গ্যাসটা বেরোলো, গ্যাসটা বেরোলো। এবার গ্যাসের কাছে দুটো জায়গা আছে যেখান দিয়ে ও বেরোতে পারে। গ্যাস এটা দিয়েও বেরিয়ে যাবে, আবার এটা দিয়েও বেরিয়ে যাবে, তাহলে গল্প শেষ হয়ে যাবে। তার জন্য সিসেল ফানের মুখটাকে কি করে দিই, একদম ভেতরে চুবি, এখন ওখান থেকে গ্যাসটা বেরিয়ে যাবে। যদি বেরোনোর রাস্তাই রাস্তা রাখি, দ্যাট ইজ দিস ওয়ান। ঠিক আছে, তাই জন্য সিসেল ফানের মুখটা কি করবো, একদম ধরে চুবিয়ে দেবো ভেতরে অব্দি। ঠিক আছে, দিস প্রিকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোথায় গেল? নোট, নাইট্রিক অ্যাসিড ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিড কেন ইউজ করবো না? ইট ইজ আ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আমার দরকার ছিল কি H2, অক্সিডাইজিং এজেন্ট, ধরে বুঝে দেবে H2 মাথায় ও, তৈরি হয়ে যাবে কি H2O। ঠিক আছে, এখানে তো বোধহয় রিঅ্যাকশনে নেই, যাকে H2 তৈরি হবে। নাইট্রিক অ্যাসিড ইভেন is derived from is not used in the preparation of hydrogen because nitric acid is a powerful key oxidizing agent, and oxygen formed due to its decomposition oxidizes the hydrogen to give water, thus defeating the purpose of the reaction. রিঅ্যাকশনটা তৈরি করেছিলাম কিসের জন্য? হাইড্রোজেনকে বার করার জন্য। অক্সিডাইজিং এজেন্ট দিয়ে কি হয়ে গেল, জল হয়ে গেল। হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে গুঁজে দিল, ব্যাস জল হয়ে গেল, ব্যাস আমার লাভ কি হলো? Magnesium and manganese are the only metal that react with very dilute nitric acid to liberate hydrogen. দরকার নেই, মানে দুটো যদি করতে পারিস তো এই দিয়েই হবে। ঠিক আছে, concentrated sulfuric acid is not used because concentrated sulfuric acid is a drying agent. Very very important. Concentrated sulfuric acid is not used because it is a strong oxidizing agent and drying agent. Concentrated sulfuric acid কি? Strong oxidizing agent. পরীক্ষায় পড়বে why dilute sulfuric acid can be used, not concentrated sulfuric acid. দেখছিস কি? Why dilute sulfuric acid is used, not concentrated, because concentrated sulfuric acid is a strong কি oxidizing agent. দেখ H2 বার করার কথা কি হয়ে গেছে, H2O। ঠিক আছে, টেস্ট ফর হাইড্রোজেনটা করে আজকে শেষ করবো। বস প্রসেস নেক্সট ডে। টেস্ট ফর দ্য হাইড্রোজেন, হাইড্রোজেন ইজ কম্বাস্টেবল বাট ইট ডাজ নট সাপোর্ট, নিজে জ্বলে কিন্তু জ্বলায় না কাউকে। It burns silently in air, the pale blue flame that is forming কি water, H2 plus O2। ঠিক আছে, it is a premixed with air and oxygen, it explodes with a কি সাউন্ড, পপ সাউন্ড। যদি এয়ার এর সাথে মিশে যায় তো পপ সাউন্ড। ঠিক আছে, বস প্রসেস তো আগেও পড়েছি, এন্ডোথার্মিক, তো এটা পরের দিন পড়বো তাহলে। ঠিক আছে, গল্প শেষ।